आज 20 অক্টোবর 2024 আমি আমার স্ত্রী চৈতি আমাদের গুরু ভাই দীপ্তপ্রকাশ চক্রবর্তী এবং ওর স্ত্রী মুনমুন চক্রবর্তী। মুনমুন আমাদের গুরুবোনও বটে। আমরা সবাই মিলে রওনা দিয়েছি জয়রামবাটির উদ্দেশ্যে। আর সঙ্গে আমাদের গোপাল সোনা চৈতির কোলে তো দেখতেই পেলে। আমরা জুলাইয়ের 28 তারিখ ইমেল করেছিলাম স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে। সেখানে আমরা ইমেল করেছিলাম মাতৃমন্দিরে থাকবো বলে। তারপর তৎক্ষণাৎ আমাদের কাছে কিছু প্রশ্নাবলী আসে, যেমন আমাদের পুরো পরিচয়, আধার কার্ডের নাম্বার ইত্যাদি ইত্যাদি। সেগুলো মেল করে দেওয়ার পরেই আমাদের কাছে একটা কনফার্মেশন লেটার পৌঁছে যায়। হাওড়া জংশন থেকে হাওড়া গোঘাট লোকালে চেপে আমরা চলে এসেছি গোঘাট স্টেশনে। আমরা 7:25 ট্রেনটি ধরেছিলাম। এর আগে 4:22 একটি ট্রেন আছে, যেটি ধরা একটু মুশকিল। আর তারপরে রয়েছে আবার 10:35। 10:35 যদি আসো তাহলে জয়রামবাটিতে পৌঁছতে কিন্তু তোমাদের অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা সকালের ভোগটা নাও পেতে পারো। জয়রামবাটির অফিস থেকে মেলের মাধ্যমে আমাদের অনুরোধ করা হয়েছিল যে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য, কারণ 11:30টার মধ্যে কিন্তু ওদের অফিস বন্ধ হয়ে যায়। জয়রামবাটি অফিসে পৌঁছে রিপোর্ট করতেই আমাদের দুটি পরিবারকে তারা দুটি পৃথক পৃথক ঘর অ্যালট করে দেয়। আমাদের ছিল সারদা কুটিরের 54 নম্বর ঘর, দীপ্ত এবং মুনমুনের ছিল বিবেকানন্দ ভবনের 8 নম্বর ঘর। সামনে এই যে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, চৈতি যার সামনে দাঁড়িয়ে আছে, এরই গায়ে লাগানো এই যে নীল বিল্ডিংটা, এটাই হচ্ছে সারদা কুটির। এর গ্রাউন্ড ফ্লোরের 54 নম্বর ঘরটি আমাদের। ঘরের বাইরে বেরিয়েই এই রকম সবুজের সমারোহ দেখতে পাবো আশা করিনি। চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই বিল্ডিংটি খুব সম্ভবত নবনির্মিত। এরই নাম সারদা কুটির। একটি 6 তলা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বলতে পারো। এর গ্রাউন্ড ফ্লোরের ঢুকেই বাঁ হাতের প্রথম ঘরটি আমাদের 54 নম্বর ঘর। এই ঘর থেকে বেরিয়ে এই কিছুটা পথ আমাদের হেঁটে তারপরে গিয়ে পৌঁছতে হয় ডাইনিং হলে। ডাইনিং হলকে পিছনে রেখে আরও কিছুটা এগিয়ে গেলে তবে মায়ের মূল মন্দির। চারিদিকে সবুজের এই সাম্রাজ্য মনকে সতেজ করে তোলে। স্নান সেরে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হলো, কারণ আজকে বিকেলে আমরা যাব শিহর। শিহরে মায়ের মামার বাড়ি। আমরা পৌঁছে গেছি শিহরে। এটি মায়ের মামার বাড়ি, তবে মূল বাড়িটির কোনো অংশই এখানে খুঁজে পাবে না, শুধু জমি রয়েছে আর আছে জমি সংলগ্ন মন্দির। ক্যামেরা নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ, তাই ভেতরের অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি। এটি হচ্ছে ঠাকুরের ছায়া সঙ্গী হৃদয়রাম মুখোপাধ্যায়, তার ভাগ্নের বাড়ি। পিছনে তার বসত বাড়ি দেখতে পাচ্ছ, আর সামনে এটি দুর্গা মণ্ডপ, যেখানে দুর্গাপুজোর সময় সূক্ষ্ম দেহে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। ক্যামেরা নিষিদ্ধ বলে তোমাদের আরেকটি সুন্দর দর্শন আমরা করাতে পারিনি। সেটি হচ্ছে একটি বেল গাছ, যেটি মায়ের মামার বাড়িতে রয়েছে। মায়ের জন্মের আগে যেখানে মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর দেবী দর্শন হয়েছিল, যিনি বলেছিলেন আমি তোমার ঘরে এলাম মা। এটি কোয়ালপাড়া মিশন। ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ বলে ভেতরে তোমাদের দেখাতে পারলাম না, তবে পরে লাইভে তোমাদেরকে দেখাবো অন্য দিন, অন্য সময়, ভিডিওর পরে পেয়ে যাবে।
ফিরে এলাম মাতৃমন্দিরে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার তোরণ, যেখানে মায়ের একটি সুন্দর পট আমরা দেখতে পাচ্ছি। আমাদের সারদা কুটিরের প্রবেশের পথ এটি। রাত কাটিয়ে ভোর 4:30 সময় মায়ের মঙ্গল আরতি দর্শন করলাম। তারপর আমি আর চৈতি বেরিয়েছিলাম ধান ক্ষেত ঘুরতে। শহুরে মানুষ, চারিদিকে এত সবুজ, এত ফলন্ত ধান গাছ, আগে তো কখনো এইভাবে এত কাছ থেকে দেখিনি। আমরা দুজনেই আপ্লুত। মনে হচ্ছিল মা সারদা লক্ষ্মী যেন তার ঝাঁপি উপুর করে দিয়েছেন এই ক্ষেতের ওপর। সকালের সবটুকু পবিত্রতা আমরা শ্বাস ভরে, বুক ভরে নিচ্ছিলাম। এই ক্ষেতের পাশেই রয়েছে গোয়ালঘর। এইখানে গরুদের সকাল বিকেল ঠাকুরের নাম শোনানো হয় জানো। আর একটা অদ্ভুত বিষয়, এত গরু কিন্তু কাউকে ডাকতে শুনবে না সেইভাবে। আজকে আমাদের স্থির ছিল যে সকালবেলাতে মা সিংহ বাহিনীর পূজা দিতে যাব। এই পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই মা সিংহ বাহিনীর মন্দির, যাকে আমাদের জগৎজননী মা সারদা জাগ্রতা করেছিলেন। দেখতে পাচ্ছ দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই পথ ঘুরে গেলে এইখানে একটি দোকান, বাপি মণ্ডলের দোকান। এই বাপি বাবু এই মন্দিরের সমস্ত পূজার দায়িত্বে আছেন। উনি বললেন যে মা তাদেরই বংশের দেবী, কিন্তু তারা সদ্গোপ বলে পূজার ভার নিয়েছেন আমাদের জগৎজননী মায়ের পরিবারের মানুষ। এখানকার যিনি পুরোহিত, তিনি আমাদের জগৎজননী মায়ের বংশোদ্ভূত। এইখানেই মা সিংহবাহিনী রয়েছেন। মা চণ্ডী, মা সিংহবাহিনী এবং মা মহামায়া, এই 3 রূপে মা এখানে বিরাজিতা। সঙ্গে আছেন মা মনসা এবং অবশ্যই আমাদের ঠাকুর ও আমাদের শ্রী শ্রী মা। আমরা অনেক সকালে এসেছিলাম, কাজেই পূজা এখানে রেখে যেতে হয়েছিল। বেলায় পুজো হয়ে সেই পুজোর সামগ্রী আমরা সন্ধেবেলায় পেয়েছিলাম আমাদের হাতে। এখন আমরা চলেছি কামারপুকুরের পথে। যেতে যেতে দেখো আমোদর নদ, অপূর্ব সুন্দর এই স্থানটি। এই আমোদর নদকে আমাদের মা বলতেন আমাদের গঙ্গা, মানে জয়রামবাটির গঙ্গা। তার পাশে রয়েছে একটি অপূর্ব সুন্দর কানন বা বাগান। সেই বাগানে রয়েছেন মহেশ্বর এই ছোট্ট কাঁচের মন্দিরে। তার পাশ দিয়ে, পিছন দিয়ে বয়ে চলেছে জয়রামবাটির গঙ্গা আমোদর। মা তার ভাই বোনদের নিয়ে এখানে স্নান করতে আসতেন। কি সুন্দর করে যে সাজানো, কি অপূর্ব ল্যান্ডস্কেপিং, তোমাদেরকে কি বলবো। আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাগ্যিস সেখানে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ নয়, তাই প্রাণ ভরে ছবি তুলতে পারলাম। এই সিঁড়ি বেয়ে উঠে গেলেই মহেশ্বরের মন্দির। সিঁড়ি দিয়ে এবারে আমি নামছি। নেমে
আমোদরের ঘাট তোমাদেরকে যা দেখালাম, এই ঘাটেই জগৎজননী মা স্নান করতে আসতেন। আমোদর যথার্থই গঙ্গা, মায়ের স্পর্শধন্য যে নদ, তা তো গঙ্গার সমতুল। ঘাটের কথা এখানে বসে এই দেখো জগৎজননী মায়ের মা এবং বাবার সমাধি মন্দির, শ্রী শ্রী মা শারদা কাননের মধ্যে দুটি স্থাপিত। আমরা ভাবিনি যে এই সমাধি মন্দির রয়েছে বা আমরা সেটা দেখতে পাব। এখানে দেখতে পাচ্ছ ঘোষবাবু ও ঘোষ গিন্নির সমাধি মন্দির। এই ঘোষেদেরই কিন্তু এই পুরো জমি, এই পুরো জমিটা ঘোষেদের, তার উপরেই তৈরি হয়েছে শ্রী শ্রী মা শারদা কানন। একদম আমাদের বাড়িতে ছিল একটা, নষ্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ও তো এই জমিটা ওনাদের দান করতে হয়েছে। ফুলটা কি সুন্দর দেখো। এই জিনিসেরই বোধহয় অন্য না, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ওখানে শ্রী শ্রী মা মায়ের প্রদর্শনী। ভানুপিসি কেউ একটা ছিলেন, হ্যাঁ ভানুপিসি ছিলেন মায়েরই এদিকের আত্মীয়। ভানুপিসি বাপের বাড়ির দিকের ভানুপিসি। জয়রাম বাটিটা তো বাপের বাড়ির দিক। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, পায়ে পায়ে আমরা এসে পড়েছি মা শারদা কাননের একেবারে শেষ প্রান্তে। এই প্রান্তে এই লম্বাটে বারান্দার মতো স্থানটি আসলে মায়ের জীবনের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্যালারি। এখন বন্ধ আছে, খোলার টাইমিং অন্য। তো গ্রিলের ফাঁক দিয়ে যতটা দেখা যায় ততটা আমরা দেখলাম। খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে সুন্দর ল্যান্ডস্কেপিং করা এবং প্রচুর ফুল। এখান থেকে বেরিয়ে আমরা কামারপুকুরের দিকে যাত্রা করব। তার আগে একবার দেখে নাও আমাদের গোপাল সোনা কি সুন্দর তার মায়ের সঙ্গে বেরিয়েছে জয়রামবাটি কামারপুকুর ভ্রমণে। এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে কামারপুকুর মঠের মূল প্রবেশদ্বার। কামারপুকুর মঠ অর্থাৎ আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম ভিটে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। তার উল্টো দিকেই হালদার পুকুর। তোমাদের অভিযোগ থাকতে পারে যে সোম কেন তোমাদের ভেতরটা দেখালো না। আসলে প্রচণ্ড কড়া প্রহরা। ঠাকুরের জন্মভিটের ওখানে একেবারে ফোন নিষিদ্ধ, সেই জন্য আমি পকেট থেকে বারই করতে পারিনি। আর সত্যি কথা কি জানো তো, নিয়ম ভঙ্গ করতে নেই, তাতে স্থানের পবিত্রতা নষ্ট হয়। আর আমরা তো সংঘেরই মানুষ,
হালদার পুকুর তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে মা নাইতে আসতেন এবং কোথার থেকে মায়ের অষ্টসখীরা চলে আসতো তার সঙ্গে স্নান করতে। এই হালদার পুকুরের অনেক বিবরণ শ্রীরামকৃষ্ণ জীবনীতে তোমরা পাবে। সেখান থেকে আমরা এসে গেলাম পাইনদের বাড়ি। এই পাইনদের পরিবারের সাথে ঠাকুরের পরিবারের একটি সুন্দর যোগসূত্র ছিল। এখানে একটি ছোট্ট মন্দির রয়েছে, মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আপাত দৃষ্টিতে মনে হবে মহাদেবের মন্দির। এর ভেতরে মহাদেবের প্রতিমা রয়েছে, কিন্তু এটা আদপে বালক গদাধরের প্রতিমা। এখানে ঠাকুর যাত্রার শিব সেজে শিবভাবে আবিষ্ট হয়েছিলেন। তার মধ্যেই লোকে দেবাদিদেব মহেশ্বরকে দর্শন করে ধন্য হয়েছিলেন সেদিন। সেই ঐতিহাসিক পাইনবাড়ির যাত্রা মঞ্চ ছিল এইখানেই। এখন তোমাদের দেখাচ্ছি আমাদের বালক গদাধরের টোল। এই পাঠশালাতেই বালক গদাধর পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু তাকে শুভঙ্করীর আঁখ কষতে দিলেই তিনি ছুট্টে পালিয়ে যেতেন ঠিক বিপরীতে অবস্থিত লাহাবাবুদের প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দিরে। এই সেই বিষ্ণু মন্দির, আর তার পাশে লাহাবাবুর প্রতিকৃতি। লাহাবাবুর বিষ্ণু মন্দিরের ভিতরেও রয়েছে নানান রকমের সুন্দর মূর্তি। সেগুলো গদাধরের জীবনের বিভিন্ন পর্যায়ে দর্শায়। আর ভগবান বিষ্ণুর শিলা তো রয়েছে, শালগ্রাম শিলা। চত্বরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বহু প্রাচীন। এখান থেকে আমরা চলে যাব এই অদ্ভুত মন্দিরে, ধনী কামারনীর মন্দির। ধনী কামারনী আমরা সকলেই জানি ঠাকুরের পৃথিবীতে আবির্ভাবের সহায়ক তিনি। তার হাত দিয়েই ঠাকুর পৃথিবীতে এসেছিলেন, ঠাকুরের ধাইমা, এবং পরবর্তীকালে ইনি হয়েছিলেন ঠাকুরের ভিক্ষামা পৈতের সময়। তো ধনী কামারনীকে ঠাকুর মানবী থেকে দেবীতে উত্তীর্ণ করেছিলেন তার শ্রদ্ধা দিয়ে, তার ভালোবাসা দিয়ে। এখন যেই পুকুরটা দেখছো, দেখতে খুব সাধারণ হলেও এটা কিন্তু আসলে কামার পুকুর। এই পুকুরের নামেই কামার পুকুর শহরের নাম হয়। এখন আমরা পথ দিয়ে যে যাচ্ছি বিশালাক্ষী মন্দিরের দিকে, এই দূরে এই যে বড় বটগাছটি, এর নিচেই বালক গদাধর ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। এখন বিশালাক্ষী মন্দিরে এসে আমরা উপস্থিত হয়েছি। জল বেঁধে মেয়েরা বইয়েরা সব জল বেঁধে এখানে পুজো দিতে আসে। আচ্ছা, হ্যাঁ। রামকৃষ্ণদেব তখন ওই পুজো বাচ্চাবেলায় ও মার এই ধনী কামারনী, তারপরে প্রসন্নমী, ওদের সঙ্গে দল বেঁধে পুজো দিতে এসছে রাস্তায়। তখন এখানে বন জঙ্গল জাল এইসব, হ্যাঁ অনেকটাই তো। হ্যাঁ, তখন এখানে তো এইসব থাকেনি তখন তো। হ্যাঁ, মাটির ঘর, আমার বাবার আমলে, তার বাবা, তার বাবার আমলে তখন এই মাটির দেয়াল চারদিক খোলা থাকতো। মাটির দেয়াল একবার ঘিরে দেওয়া হয়েছিল, মা ভেঙে মা রাত্রেবেলা ফেলে দিয়েছিল। তো খোলাবেলা থাকে। আচ্ছা, তখন বাগান ছেলেরা এদিকে গর্তে হাত ঢুকতো, পয়সা বার করতো, মাছ চাপকাতো, মারতো, পয়সা দিত। এরম মানে রামকৃষ্ণদেব এটি বাচ্চাবেলায় খুব প্রিয়, রামকৃষ্ণদেব খুব প্রিয় জায়গায়। আচ্ছা, যখনই কমাপুর থেকে এখানে আসতেন, তখনই এখানে এসে পঞ্চমী দেবী ওইখানে সাধনা করতেন। ও এই পেছনে পঞ্চমন্ডি দেবী, এটা জৈন মূর্তি তো, ওই পেছনে, ও পেছনে বসে সামনে সাধনা করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে রামকৃষ্ণদেব রাস্তায় আসছিল গান গেয়ে গিয়ে, হ্যাঁ, আমাকে একটা রিং করুন, আপনাকে রিং করুন। হ্যাঁ হ্যাঁ, আমার ফোনটাই রিং করুন তো। আপনার ফোন? আচ্ছা দাঁড়ান, আপনার ফোন এক মিনিট।
তখন বাহ্যক গান ফিরে পায়। আচ্ছা, সেই থেকেই এখানে আসা, রামগঞ্জের দক্ষিণেশ্বর থেকে এগিয়ে এখানে আসা। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই গান করতে করতে আসছিলেন তখন ওরা? তখন দেখবেন না ওই সেই জি বাংলায় আচ্ছা, এই গানটা করে করে আসছিল। মানে পথে মধ্যে ভরা হয়, এই যে মাথায় জল দিয়ে মায়ের নাম করে জ্ঞান ফিরে। আচ্ছা, তারপর তুই এখানে আস, প্রথম সাধনা স্থান। হ্যাঁ, যদি ওখানে আসেন, এখানে না দেখলে আর ঠিক হবে। ঠিক ঠিক, মহারাজরাও বলে দিবে, হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখবেন আছে। তো এখান থেকে প্রথম সাধনা প্রতিষ্ঠান এটা তো। আচ্ছা, এটা হচ্ছে কামরূপ কামাখ্যার জনি মূর্তি। ও এটা জনি মূর্তি, লেখা আছে দেখবেন না। আচ্ছা আচ্ছা, এখান থেকে করে এনে ওখানকার সাধক এসে এখানে প্রতিষ্ঠা করে। ও ওখানে কামরূপ কামাখ্যার সাধক এসে এটি প্রতিষ্ঠা করে গেছে। আচ্ছা আচ্ছা, মায়ের জনি বেশ। এখানে আসতো, যখনই কামারপুকুর আসতো তখন ওখানে এসে সাধনা করতো। আচ্ছা, একবার সাধক এসেছিল, দুটো সাধক বাইরে, তারা এসে সাধনা করবো, আমরা চাবি দিল, ওখানে বসে সাধনা করছে রাত 12টার সময়। আওয়াজ, গাবালে পড়ে আছে, আবার তাকে তুলে নিয়ে যে আমাদের দেখবে আসবার সময় ওখানে 16 আনা একটা বিরাট আট চলা আছে, ওইখানে যে ফেলা হলো। ও ভয় পেয়ে গেছিল, ফেলে দিয়েছে, জোর কাছাড়া দিয়েছে ওইদিকে। ওরে করতে পারে, বসে গেছে। পঞ্চমুন্ডি বেদি, তো পঞ্চমুন্ডির বেদি, ওটা আমাদের রক্ষাকালী মূর্তি, ওখানেও পঞ্চমুন্ডি বেদি। আচ্ছা, পুরো তুলে ফেলে দিয়েছে। ওই জন্যই তারা এসে বলে গেল এখানে সত্যি মা আছে। আমরাও খুব সাবধানে পুজো করি, এ করি। বংশের ঠাকুর তো, বংশের ঠাকুর। দাদা, আমি, আমার 2 ছেলে, দাদার একটি মেয়ে। এতটুকু মানে এদিক ওদিক হলেই আছে, আমরা সেরকমভাবে করি, মায়ের ধ্যান এই সব করে কোনো বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ অক্ষয় তৃতীয়া একটা জাঁকজমকে পুজো হয়। আচ্ছা, আর পৌষ সংক্রান্তি মেলা হয় এখানে। ও পৌষ সংক্রান্তির মেলা হয়। আচ্ছা, পৌষ সংক্রান্তি মেলা হয়, প্রচুর দোকানদারি বসে মেলা হয়। আর অক্ষয় তৃতীয়ায় যা বাইরে ভরচা জেনে আচ্ছা করা হয়। ঠাকুরমশাই, যে এত ঘোড়া দিয়ে পুজো, এটার কি কোনো তাৎপর্য আছে? ঘোড়া হচ্ছে কারুর মায়ের বাবা, ছেলে। আচ্ছা, আমার ছেলে বা বাবা ঘোড়ার মতো ছুটবে, ওই মানসিক করে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কালো ঘোড়াটা সে রামকৃষ্ণদেবের আমলে। ও দুটো ভেঙে গেছিল, এই দুটো আবার নতুন দিয়ে সেগুলো পাল্টানো হয়েছে। ও আচ্ছা, তাই আগের আমলে আছে। আচ্ছা 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 আচ্ছা, ওইটাই কালো ঘোড়াটা ওই ব্রিটিশ আমলে রামকৃষ্ণদেবের। ওরে বাবা, এই দুটো নতুন এবছরই দিয়েছে। ভেঙে গেছিল, দুটো আবার নতুন এবছর দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কটায় খোলা হয় মন্দির? 12টায় পুজো হয়। আমরা 11টা, 10:30 এমনি সময় আসি, 1:30-2টা পর্যন্ত আমরা থাকি। আচ্ছা, আমাদের কি ভাগ্য! হ্যাঁ, আমরা নাহলে মন্দির খুলে পাওয়া যায়, মন্দির খোলা পাবেন। আচ্ছা, সবসময় বন্ধ থাকে, আমরা আসি। আমাদের আরেকটু দেরি হলেই আপনাকে সন্ধ্যাবেলা আরতি হয়? না না, কিচ্ছু হয় একবারই। যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ হলো, তারপরে বন্ধ হয়ে যাবে। আবার কালকে আবার 12টায়। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেল। আমার বাবা তখন তো এখানে রাত্রেবেলা পুজো করতে আসতো। আচ্ছা, যে রাস্তা তখন শিয়াল, তো বাবা কেমন শিয়ালে কামড়ি দিচ্ছে। আচ্ছা, জোলা দমকে মরে গেল। কোথায়? শিয়ালটাকে মেরেও দিয়েছিল কাঁচায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে আর সন্ধ্যেবেলা ওই সব পুজো দেওয়া সব গ্রামের লোককে বলে দিতে হবে না, সেদিকে বন্ধ হয়ে গেল। ও সন্ধ্যেবেলা আর হয়নি। আচ্ছা, দরজা বন্ধ থাকে। ও সন্ধ্যার অধি আর বাইরে সব ধূপ জল গ্রামের সব দিয়ে যায়, ওখানে হরিনাম হয় সন্ধ্যেবেলা। আচ্ছা, এখানে গ্রামের লোকই হরিনাম দেয়, হরিনাম করে সন্ধ্যাবেলা এই 8টা করে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, এখানে হরিনাম হয় 8টা। আচ্ছা,
খুব ভালো লাগলো শুনে, আপনার থেকে, আপনার মুখ থেকে শুনে মানে এত ভালো লাগলো। মহারাজরা যত প্রেসিডেন্ট মহারাজ সব আসে কিন্তু। আচ্ছা, তো মহারাজ বিশ্বের সেরা মহারাজ সব এখানে। আচ্ছা, মহাপুর আছে এখানে। আচ্ছা, জয়রামবাটি বিশালাক্ষী ঘুরবে, বিশালাক্ষী ঘুরবে। আমরা আবার এসে গেছি আমাদের মাতৃমন্দিরের আশ্রয়ে। এই ছোট্ট গোচারণ ভূমিটি তোমাদের দেখাতে বড় ইচ্ছে করলো। এখানে দেখো অনেক গাভী বাছুর, তারা এখানে খেলে বেড়ায় এবং কাছে এসে এসে আদরও খেয়ে যায়। অনেকটা বৃন্দাবনের মতো পরিবেশ, যেখানে গরুরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কথা তোমাদের বলেছিলাম না, এখানে এতই শান্তি যে এত গরু থাকা সত্ত্বেও তোমরা কিন্তু তাদের কোলাহল একদম শুনতে পাবে না। ওরা সকাল বিকেল শ্রীরামকৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে। এ প্রত্যক্ষ না করলে অনুভব করা বড় কঠিন। এই যে তোমরা দেখছো এই জবা গাছটি, এই জবা গাছের পাশে এটি হচ্ছে ডাইনিং হল। এখানেই সকাল, দুপুর, বিকেল ও সন্ধে খাবারের ব্যবস্থা। এই রাস্তাটি ধরে সোজা হেঁটে গেলেই একটি বাঁক, আর সেই বাঁক থেকেই তোমরা মাতৃমন্দিরটি দেখতে পাবে। এইগুলো আবাসিকদের থাকার ব্যবস্থা। কেউ যদি গাড়ি নিয়ে যাও, গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর এই যে সোজা দেখা যাচ্ছে একদম সামনের দিকে, এটি হচ্ছে মাতৃমন্দির। মূল ফটক দিয়ে বেরোলেই এই যে মনোহারী দোকানটি, এই দোকানটি হচ্ছে কালী মামার দোকান, অর্থাৎ আমাদের জগৎজননী মায়ের ভাইয়ের দোকান। মানে সেই ভাইয়ের সন্তান সন্ততি কি তার পরের প্রজন্মরা এই দোকানটি এখনো চালায়। আর এই হচ্ছে রাতের জয়রামবাটির মূল ফটক। পরের দিন আমরা যাব কোয়ালপাড়া মিশনের উল্টো দিকে শ্রীরামকৃষ্ণ বিরজানন্দ আশ্রমে। এর সম্বন্ধে আমি একটি বড় ভিডিও তোমাদের আগেই উপহার দিয়েছি। সেই ভিডিওটি দেখলে তোমরা বিশদে এই বিশেষ আশ্রমটি সম্বন্ধে জানতে পারবে। তাই এখানে আর বিশেষ কিছু বললাম না। এইভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আজ অবশেষে 23 তারিখ ভোর 6টা। আমাদের মালপত্র নিয়ে আমরা উপস্থিত হয়েছি মূল ফটকের সামনে। চলে যেতে হবে জয়রামবাটির মাতৃমন্দির ছেড়ে। মন ভারাক্রান্ত। এসে পৌঁছেছি গোঘাট স্টেশনে। গোঘাট হাওড়া লোকাল 7:30টায় ছাড়বে, যে ট্রেন আমাদের পৌঁছে দেবে আমাদের নিজের বাড়িতে। অপেক্ষায় থাকব আবার কবে মায়ের ডাক পাব। বন্ধুরা, খুব ছোট্ট করে
জয়রামবাটি কামারপুকুর ভ্রমণের একটি ভিডিও তোমাদেরকে উপহার দিলাম। তবে এখানেই শেষ নয় কিন্তু, যার জন্য আমার আশা ভিডিওর এই অংশের পর থেকে কিছু লাইভ ভিডিও থাকবে, যেই লাইভ ভিডিওগুলোর মধ্যে তোমরা আমাদের এই সব জায়গায়, মানে যেই সব জায়গায় ক্যামেরা নিষিদ্ধ ছিল না, আমরা যেখানে লাইভ করতে পেরেছি সেই সমস্ত স্থান থেকে আমরা যে লাইভগুলো করেছি সেই ছোট্ট ছোট্ট টুকরোগুলো এরপর সাজানো থাকবে। খুব সুন্দর করে হয়তো সাজানো যাবে না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভ হয়েছি, যে সময় সুযোগ পেয়েছি সেই সময় লাইভ হয়েছি, কিন্তু মোটামুটি যেই স্থানগুলোকে আগে তোমাদের দেখালাম এবং খুব টুকরো টুকরো ছোট্ট ছোট্ট অংশ, তার থেকে আরেকটু বিশদে হয়তো এই লাইভগুলো পাবে। অতএব এখানেই কিন্তু ভিডিও শেষ নয়। ভিডিওর মূল আকর্ষণ রয়েছে আমার এই ছোট্ট বক্তব্যের পর থেকে, যেখানে তোমরা অনেকগুলি লাইভ দেখতে পাবে আমাদের পুণ্যভূমি জয়রামবাটি এবং কামারপুকুর থেকে। কথায় বলে যে মায়ের কাছে 3 রাত্রির থাকলে স্বর্গ লাভ হয়। তো 3 রাত্রির মাতৃকৃপায় আমরা কাটাতে পেরেছি, সেই জন্য আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান বলে বোধ করি। আর সেই সৌভাগ্যের, সেই কৃপার কণা তোমাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি। অনেক কিছু হয়তো দেখাতে পারলাম না, অনেক তথ্য হয়তো তোমাদের কাছে এখনো অজানা রইল। যদি সেরকম কোনো বক্তব্য তোমাদের কাছে থাকে, কোনো বিশেষ প্রশ্ন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে করো। উত্তর জানা থাকলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। দেখতে থাকো আমাদের লাইভগুলো। সুপ্রভাত বন্ধুরা, খুব সকালবেলায় ঠাকুর মায়ের সংসার থেকে লাইভে আসছি তোমাদেরকে একটা অপূর্ব দৃশ্য দেখানোর জন্য। এটা হচ্ছে, আমরা এখন জয়রামবাটিতে রয়েছি। সমস্ত জায়গাতে তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য খুব ইচ্ছে করলেও আমরা মাতৃমন্দিরের বিভিন্ন আনাচ কানাচ বা পবিত্র স্থানগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সেটা ক্যামেরা বন্দি করা নিষিদ্ধ। আমরা যেখানে উঠেছি সেটা হচ্ছে মাতৃমন্দিরের সারদা কুটির। এই যে দূরে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা, এটা হচ্ছে সারদা কুটির। এটার একতলাতে মানে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে আমরা রয়েছি। আমি আর চৈতি আমরা আছি। আর আমাদের সঙ্গে আমাদের আরেক ভাই এবং বৌমা, মানে তার স্ত্রী, ভাতৃবধূ, তারাও এসেছেন। তারা এখনো মানে তাদের রুমে আছে আর কি। আমরা একটু বেরিয়েছি। সকাল 4:30টার সময় মঙ্গল আরতি ছিল। মঙ্গল আরতি দেখে, তখন অন্ধকার ছিল, তখন একদম আধার ছিল। আর এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি, যেই ধান ক্ষেত, এই যে বিস্তীর্ণ বিশাল একটা অঞ্চল দেখছো, এটা হচ্ছে মিশনের ধান ক্ষেত। হ্যাঁ, সবজিরও চাষ আছে এখানে কিছু কিছু। তো এত সুন্দর লাগছে যে আমি তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আর ওই দূরে এটা হচ্ছে গোশালা। এটা হচ্ছে গোশালা। এখানে অনেক মানে হৃষ্টপুষ্ট গাভী তারা রয়েছে। তো তোমরা তো সকলেই জানো যে ঠাকুর মায়ের নামে কল্যাণমূলক কাজ হয়, কত রকমের কাজ হয়, কত মানুষ উপকৃত হন। তো সেই কর্মযজ্ঞ ভোর রাত্রির থেকে শুরু হয়ে যায়।
আমরা এখন ধান ক্ষেতের মাঝামাঝি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরো একবার কিন্তু আমরা চলে এসেছি সেই ক্ষেতে। প্রাতরাশ সেরে আমরা সেই মানে খেতে মানে ইটিং নয়, মানে আমরা এবারে দেখো আমাদের সঙ্গে কে আছে। সকালে শুধু বলেছিলাম, এখন দেখিয়ে দিই। এই যে আমার এক ভাই এবং আমার বৌমা রয়েছে, আর এই যে রয়েছে চৈতি, একে তো চেনোই। হ্যাঁ, আমরা এসেছি। আমার ভাইকে তোমরা নিশ্চয়ই চেনো, দীপ্ত প্রকাশ। আমাদের দেখা যায় প্রায়ই আমাদের লাইভে। হ্যাঁ, একই, আমরা সবাই গুরু ভাই, ঠাকুর মায়ের পরিবারের। আর এই দেখো এই নানান রকমের ফসল। এই যে আমার বৌমা বলে দিচ্ছে এটা কি গাছ। হ্যাঁ, এটাকে তরুলি ফল বলা হয়, বা চলতি আমরা কুদ্রিও বলি অনেক সময়তে। তো কুদ্রি, কুতলি না কুদ্রি, কুদ্রি বলে। হ্যাঁ, এই যে ফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভোরবেলাতে এখানে একটা বিরাট বড় ক্ষেত রয়েছে, সেই ক্ষেতের মধ্যে আমরা বিচরণ করছি আর কি। এরকম সকাল তো আমাদের নাগরিক সভ্যতায় আসে না, তো একদম অন্যরকম একটা সকাল। তবে হ্যাঁ, সকালে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি। আমি বলেছিলাম সবটাই মিশনের, কিন্তু তা নয়। পরে আমরা মহারাজদের সঙ্গে কথা বললাম, তো মহারাজ বললেন যে এর মাঝে মাঝে অন্যদের প্রপার্টিও রয়েছে, পুরোটা মিশনের অন্তর্গত নয়, কিন্তু অনেকখানি মিশনের অন্তর্গত। আর এরকম একটা অদ্ভুত কুয়াশা পড়ছে, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। সূর্য উঠতে দেরি হচ্ছে। একটু আগে আমরা খুব সুন্দরভাবে ব্রেকফাস্ট করলাম এখানে করে আমরা এসছি। তো আজকের ভোরটা সত্যি খুব অন্যরকম, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। সত্যি এখানে যখন মাঠ ভরা ধান দেখছি না, মনে হচ্ছে সত্যি আমরা মানে মা লক্ষ্মীর কাছে এসেছি। তো মানে মা তো স্বয়ং মা লক্ষ্মী, তো এই যেন মা লক্ষ্মীর ভান্ডার। মানে দেখে প্রথম এই কথাটাই মনে হয়েছে যে আমাদের ঘরের জানলাটার পর্দা সরালেও ধান দেখা যাচ্ছে। মানে এটা তো একটা অদ্ভুত বিরল দৃশ্য। এই যে এই ধান সব ফলেছে, মনে হচ্ছে যে মা লক্ষ্মী তার ঝাঁপি উপুর করে দিয়েছেন। আমাদের মা শারদা লক্ষ্মী। আমাদের এখানে একজন যে অনেক আবাসিক আছেন, তো তাদের মধ্যে অনেকেই বেশ ওয়াকিবহাল সব ফসল সম্পর্কে। তো কেউ বলছেন যে এটা নাকি কামিনী আতপ। আমরা কিন্তু জানি না। একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু, আমাদের কবিগুরুর কথায়। এ দেখো কি সুন্দর শিশির পড়েছে। অনেকক্ষণ কাটতে হবে এখানে বলতেছে।
মাটিটা এতটা পবিত্র মনে করা এতক্ষণ নিঃশব্দে তোমাদের যা দর্শন করালাম তা হচ্ছে আমাদের জয়রামবাটির মা সিংহ বাহিনী, আমাদের জগৎজননী মা শারদা যাকে জাগ্রতা করেছিলেন সেই মা সিংহ বাহিনীর মন্দির এটি। এবং ভেতরে তোমাদেরকে আমি মা সিংহ বাহিনীর রূপ দেখিয়েছি। এখানে সৌভাগ্যবশত ক্যামেরা নিষিদ্ধ নয়, সেই জন্য দেখাতে পারলাম, দর্শন করাতে পারলাম। একদম দাদা, একদম দাদা আপনাদেরই তো না? আমি একটুখানি আমার একটা মানে ঠাকুর মায়ের পেজ আছে, একটা কথা বলি। কথাটা হচ্ছে এক্ষুনি বলবো যে আমি মায়ের মা আমাদের, এটা কিন্তু ভুল কথা। না, মা তো সবার, মা সবার, একদমই। আমি মায়ের মন্দিরের সেবাই, মায়ের এই মন্দিরের ধোয়া মোছাটা আমি করতে পারি। মা সবারই। হ্যাঁ, না তা তো একদম সবারই মা, একদম তাই, একদম। অনেকে বলে মা আমাদের, এটা নয়, এটা ভুল কথা। কিন্তু মায়ের কাছে থেকে আপনি যে মায়ের সেবা করছেন এটাই তো পুণ্যের ফলে একেবারে। ওরে বাবা, সাংঘাতিক সাংঘাতিক। শারদা মা এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিংহবাহিনী মা এখানে, দুই দিকে মা নিয়ে আপনি পুরো মাঝখানে রয়েছেন। পরম সুখের বিষয়। কি বলবো এরপরে আর কি? না না, এর চরম সৌভাগ্য দাদা, এর বেশি আর বলা কি? না না না। আর কেউ যদি বলে মা আমাদের, সে ভুল কথা, একদম ডাইরেক্ট ভুল কথা বলছে। সেটা ঠিক কথা। এই দেখো একদম সেই জয়রামবাটির প্রাচীন গলি, যেখান দিয়ে আমরা ঢুকেছি সেদিক দিয়ে বেরোচ্ছি। এরপরে আমরা চলে যাব কামার পুকুর আজকে। তো এখানে ভাগ্যিস ক্যামেরা নিষিদ্ধ ছিল না, সেই জন্য মা সিংহ বাহিনীর দর্শন করিয়েছি। তুমি ভিডিওটার আগেই দেখতে পাবে। কামার পুকুর রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে হালদার পুকুর, মায়ের এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত। এই পুকুরে মা ঠাকুর স্নান করতে আসতেন। এখানেও মা স্নান করতে এলে তার অষ্টসখীর দেখা পাওয়া যেত। এর ঠিক উল্টো দিকে বিপরীত ফুটে কামার পুকুরের মানে ঠাকুরের জন্মভিটা। সেইখানে যেহেতু ক্যামেরা একেবারেই নিষিদ্ধ, কাজেই তোমাদের আমি সেটা দেখাতে পারলাম না, কিন্তু এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারেই মায়ের শ্বশুরালয়ের উল্টো দিকে বিপরীতে। আর এরই যদি আমি এই যে ঠিক উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করছি, এইটা হচ্ছে কামার পুকুর রামকৃষ্ণ মঠ। মানে এর ভেতরেই রয়েছে ঠাকুরের জন্মভিটা, সেই ঢেকিশাল, ঠাকুরের ঘর, ঠাকুরের বাবার ঘর, সবকিছু। এরকম ভাবে টুকরো টুকরো যখন সুযোগ পাবো তোমাদেরকে দর্শন করিয়ে দেব।
আর যে জায়গাতে একেবারেই ক্যামেরা নিয়ে ঢোকা যায় না সেটা দেখাতে পারবো না। তোমাদেরকে একটা দারুণ জায়গা দেখাচ্ছি। এটা হচ্ছে ঠাকুরের বাল্যলীলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, পাইনদের বাড়ি। এই বাড়িতে ঠাকুরের খুব যাতায়াত ছিল। আর এই যে পূজা মণ্ডপটি দেখছো, যেখানে মহাদেব রূপী গদাধরের পুজো করা হয়, এইখানেই কিন্তু যাত্রাপালায় শিব সেজে ঠাকুর শিবের ভাবে, মহাদেবের ভাবে আবিষ্ট হয়ে পড়েছিলেন। ঠিক এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে মন্দির, এইখানে শিব ভাবে আবিষ্ট হয়ে গেছিলেন। এবং মূর্তিটা খুব সুন্দর, মানে এটা কিন্তু গদাধরের মূর্তি, বালক গদাধরের মূর্তি শিব রূপে। মানে আমরা সাধারণত মহাদেবের লিঙ্গ বা মহাদেবের মূর্তি পাই, এখানে কিন্তু বালক গদাধর আবিষ্ট হয়ে আছেন মহাদেবের ভাবে, সেই রূপে এখানে পূজিত হচ্ছেন। এ দেখো নিচে ঠাকুরের ছবি। হ্যাঁ হ্যাঁ, দেখো, ওং নমঃ শিবায়, ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। এই যে পাইনবাড়ি, শিবসাজি রাত্রিকালে শিবভাবে স্থিরতনু আসর মজালে। ঠাকুরের এই রকম বিগ্রহ বোধহয় তোমরা আগে কখনো দেখোনি, আমিও দেখিনি। মানে একদম মহাদেব সাজে ঠাকুর, এবং বিভোর হয়ে আছে। চোখটা দেখো কি অদ্ভুত মুখশ্রী, চোখ এবং হাতের ভঙ্গিমা। আমরা ঠাকুরের এই মূর্তি আগে কখনো দেখিনি। আর এখানে একটি পুকুর আছে, সীতানাথ পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর। যারা ঠাকুরের বাল্য লীলা সম্বন্ধে ওয়াকিবহাল আছো, তারা এই নামগুলো তাদের কাছে খুব পরিচিত, তারা শুনে থাকবে। এখন তোমাদেরকে লাহা বাবুর বাড়ি দেখাচ্ছি। শ্রীরামকৃষ্ণ জীবনী সম্বন্ধে যারা ওয়াকিবহাল, যারা জানো, তারা তার জীবনে লাহা বাবু, তার বাড়ি, তার পরিবারের ভূমিকা তোমরা জানো সবাই। এই হচ্ছে লাহাবাবুদের প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির। কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। ঠাকুর এখানে পড়াশোনা থেকে খুব ফাঁকি মারতেন, সেটা এখানে দেখলেই বোঝা যায়। গায়ে পোড়ামাটির কাজ। এই মূল মন্দির, ভেতরে শালক
এই বাইরে বেরোলে এই যে লাহাবাবুদের কম্পাউন্ড, যেটা প্রতিষ্ঠাতা ধর্মদাস লাহা, পিতা জগন্নাথ লাহা, স্থাপিত অষ্টাদশ শতক। বন্ধু ছিল। এই হচ্ছে লাহাবাবুর মন্দিরের বাইরের দিকটা। লাহাবাবুর একটি প্রতিকৃতি, আর ঠিক উল্টো দিকে ঠাকুরের পাঠশালা। লাহাবাবুদের দুর্গা দালান। এখানে প্রতি বছর ধুমধাম করে মায়ের পূজা হয়। ছবি এবং মায়ের মুকুট রাখা আছে। এইখানে শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমায় স্বইচ্ছায় চক্ষুদান করেন। এই হচ্ছে মায়ের মূর্তি যখন গড়া হয়, আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে ঠাকুরের পাঠশালা। ঠাকুরের বাল্যলীলার যখন যেমন সুযোগ পাচ্ছি তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। ঠাকুরের স্কুল, ঠাকুরের পাঠশালা তোমরা দর্শন করো। একদম ভিন্ন একটি মন্দির তোমাদের দর্শন করাচ্ছি। ঠাকুরের ধাইমা, পরবর্তীকালে তিনি ঠাকুরের ভিক্ষা মা হন। সেই ধনী কামারনির মন্দির এটি। ছোট্ট কামারপুকুরের একটি অখ্যাত গলিতে ছোট্ট মন্দির, তার মধ্যে ধনী কামারনির প্রতিকৃতি রয়েছে, তার মূর্তি রয়েছে। কোলে বালক গদাধর, শিশু গদাধর। দেখো ঠাকুর যাকে মায়ের সম্মান দিয়েছেন, তিনি সবার কাছে কিরকম দেবী রূপে আত্মপ্রকাশ করেছেন। তিনি দেবীর মর্যাদা লাভ করেছেন, কারণ ঠাকুর তাকে কৃপা করে নিজের
ভিক্ষা মা বানিয়েছিলেন এবং তিনি ঠাকুরকে এই পৃথিবীতে তার হাত ধরে ঠাকুর এসেছিলেন। তা একজন সাধারণ মানুষ কি করে দেবী হয়ে উঠতে পারে, এই যে ধনী মাতাকে স্মরণ করে এই অদ্ভুত মন্দিরটি। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই মন্দিরটির সন্ধান জানতাম না, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম ধনী মাতার মন্দির। সুন্দর আলপনা দেওয়া, এরকম ছোট ছোট অনেক কিছু তোমাদেরকে দেখাবো ঠাকুর এবং মায়ের স্মৃতি বিজড়িত। যখন যেমন সুযোগ পাবো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। সাদা একটা বাড়ি আছে একতলা। আচ্ছা আচ্ছা। দেখবেন কল্পতরু ছবি দেওয়া আছে। ও মালা পরানো আছে ওই ঘরটা। আচ্ছা। মল্লিক বাড়ি লেখা আছে। মল্লিক। আমার হচ্ছে বামপুর হচ্ছে মল্লিক। ও আমার নাম জীবনধন মল্লিক। আচ্ছা আর ছেলের নাম হচ্ছে অভিজিৎ মল্লিক, বড় ছেলে আচ্ছা 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 বড় ছেলে মাস্টারি করে, ছোট ছেলেটা এগ্রিকালচার করে। আচ্ছা এটাকে আপনাদের এত নাম করা স্থান, এত মাহাত্ম, এখানে কোথাও অতিথি নিবাস আছে? কেউ অতিথি নিবাস আছে? কেউ থাকতে পারে জারি ধারি কোথাও রানুরে এখানে? মহাপুর আসলে এখানে পড়া হয়। এখানে মায়ের পুকুরে স্নান করে, খুব ভালো হয়। এখানে চান করলো। এই যে এটা মায়ের পুকুর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা মনসাতলা, আর এটা হচ্ছে আমাদের ভৈরবী ঠাকুরকে পাহাড় নিচে ভৈরবী। তোমাদের এখন দেখাচ্ছি আনুর গ্রামের বিশালাক্ষী মায়ের মন্দির। মাতৃদর্শন তোমরা করেছো, এই দেখো সামনে থেকে দেখেছো। এখানেই ছোটবেলায় ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। পিছনে এটা বিশালাক্ষী মায়ের পুকুর, অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে। ঠাকুর ছোটবেলায় এখানে খুব আসতেন। এর ভেতরে পঞ্চমুণ্ডির আসন আছে, গান গাইতে গাইতে ঠাকুর আসতেন এবং এসে ভাব সমাধি হয়েছিল ঠাকুরের। এই দেওয়ালে সব লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। ঠাকুরের জীবনের এত বড় অধ্যায়, কেউ যদি জয়রামবাটি কামারপুকুর আসো অবশ্যই বিশালাক্ষী মন্দির দর্শন করবে, নইলে কিন্তু ভ্রমণটি অসম্পূর্ণ থেকে যাবে। এখানে কিন্তু সকলে আসে, মানে মহারাজেরা, আমাদের বেলুর মঠের সমস্ত মহারাজেরা সবাই এখানে আসেন। এখানে সেই ইতিহাস লেখা আছে। এখানে মায়ের যোনি রূপ, কামরূপ কামাখ্যায় যা মায়ের যা মূর্তি, মানে মা যেভাবে সেখানে প্রতিভাত, এখানেও তাই। এখানেও সেই যোনি রূপে মা বিরাজ করছেন। মা চণ্ডী, আদ্যা শক্তি মহামায়া। ঠাকুরের আবেশ হয়েছিল মায়ের ছোটবেলাতে। ভীষণ সুন্দর শান্ত একটি জায়গা। পুকুরে দেখো তো, একদিকে সিংহ, আরেকদিকে নন্দী। খুব
সুন্দর একটা মূর্তি আনুর গ্রামে। এই আনুর গ্রামে কিন্তু ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী তার শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা, ইনি ভৈরবী, আচ্ছা, পাহারা দিচ্ছেন, আর ইনি মা মনসা। ও মানে মা বিশালাক্ষীকে পাহারা দিচ্ছেন ভৈরবী মা এবং মা মনসা। আর এখানে মানত করা হয় ঘোড়া দিয়ে মানত করা হয়, মানে উন্নতির জন্য। ঘোড়া যেরকম টকবগিয়ে ছোটে, মানুষের জীবন যেন টকবগিয়ে ছোটে, সেই জন্য। আর এই পুকুর খুব পবিত্র, মায়ের পুকুর। এই পুকুরের জল খুব পবিত্র, ঠাকুর মশাই তাই বললেন আমাদেরকে। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশে একটি পবিত্র মাতৃ মন্দির তোমাদের দর্শন করিয়ে দিলাম। সুপ্রভাত বন্ধুরা। ঠাকুর মায়ের সংসার থেকে তোমাদেরকে আমাদের জয়রামবাটিতে আমরা যে এসেছি সেই নিয়ে বেশ কয়েকটা ছোট ছোট লাইভ ভিডিও করেছি বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে। কিন্তু আমার মনে হয় একটা জিনিস, যারা তোমরা জয়রামবাটি আসতে চাও তাদের জন্য এটা খুব জরুরি যে কীরকম অ্যাকোমোডেশন কেমন। তোমাদের এটা তো সকলের প্রশ্ন থাকতে পারে যে এখানে থাকার সিস্টেমটা ঠিক কীরকম। তো আমরা তো মাতৃমন্দিরেই আছি। আমি তোমাদেরকে পরে বিস্তারে এইটা বলবো যে আমি কতদিন আগে মেল করেছিলাম। ওনাদের মেল করতে হয়, ওনারা মেলে যদি জায়গা থাকেন ওনারা জানিয়ে দেন। আর সেই মেলটাতে মেল কোন আইডি থেকে করেছিলাম, কবে করেছিলাম, কতদিন আগে, 1 মাসের বেশি আগে, সেইটা আমরা বলে দেব। আমরা এখন জয়রামবাটিতে যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের অ্যাকোমোডেশনটা কীরকম। আমরা তো মাতৃমন্দিরে রয়েছি। আমাদের এই বাড়িটা, যেটা আমি আগে বাইরে থেকে দেখিয়েছি, সেটার নাম ছিল, সেটা হচ্ছে সারদা কুটির। সারদা কুটিরে আমরা 54 নম্বর ঘরে আছি, মানে একেবারে ঢুকেই প্রথম ঘর বাঁ হাতে, সেটা আমাদের ঘর। ঘরের চিত্রটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে এই লাইভটা করছি। তাহলে জয়রামবাটি ট্রিপটা আমাদের সম্পূর্ণ তোমাদের বুঝতে সুবিধে হবে যে মায়ের কাছে এলে এখানে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা কেমন। খাওয়ার ঘরের আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ এখানে অনেক জায়গাতে ক্যামেরা নিষিদ্ধ, তারা পছন্দ করেন না, সেটা করা উচিত নয়, সেটা বারবার করে বলবো, করা উচিত না। তবে আমি আমার ব্যক্তিগত যেই ঘরে আমি আছি সেটা তো তোমাদের দেখাতেই পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দেখো। খুব সুন্দর ছিমছাম একটা অ্যাকোমোডেশন, যেটাকে লাক্সারি হোটেল টোটেলের সঙ্গে তুলনা করলে তো চলবে না। সবটাই কিন্তু মানে তারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, আমাদের সন্ন্যাসী মহারাজেরা চালান অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে, তাদের তো সেই রকম আর কি। তোমাদেরকে আমি আমার ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো, এই হচ্ছে এই দরজা। দরজায় কিন্তু সিকিউরিটি খুব ভালো। এইখানে একটা ল্যাচ আছে, এখানে একটা আছে, এখানে এবং এখানে তোমরা তো জানোই এটাকে ভালো করে লক করে দেওয়া যায়। তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্সটা হলো। এইখান থেকে ঢুকেই এইখানে একটা বাথরুম আছে, যেটা খুব সুন্দর, একদম বড় সড়ো। দেখো খুব সুন্দর বড় সড়ো, এবং অনেক রকমের শাওয়ার আছে, গিজার আছে, সব কিছু আছে। মানে শীতকালে তোমরা এলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে আয়না টায়না সব রয়েছে। এইখানে একটি আয়না রয়েছে। এই যে খাট রয়েছে, দুটো খাট এখানে,
আর এইখানে আরেকটি খাট আছে। এই খাটটাকে যদি তোমরা তৃতীয় কোনো ব্যক্তি থাকতে চায় এখানে থাকতে পারে, মানে হয়তো কেউ বাবা মাকে নিয়ে গেলেন, হয়তো বাবা স্বামী স্ত্রী, মানে হ্যাঁ পুত্র পুত্রবধূ, কি বাচ্চা এলো সঙ্গে, তিনটে এই ঘরটার মধ্যে তিনটে অ্যাকোমোডেশন, মানে তিনজন থাকতে পারে সুন্দরভাবে। এইটা হচ্ছে একটা আমাদের ঘর থেকে একটা খুব প্লাস পয়েন্ট। একদম সোজা যেটা দেখছো ধান ক্ষেত, এই যে এই পর্দাটাকে সরিয়ে দিলে সুন্দর রোদ আসছে। এই দেখো তিনি রোদ পোহাচ্ছেন এখানে, এই যে আমাদের গোপালবাবু এখানে রোদ পোহাচ্ছে। তো এখানে হচ্ছে এটা, এখান থেকে তোমার এই ডেয়ারিটা দেখা যায়, ওদের যেখানে এরা থাকেন, গোমাতারা থাকেন। এইখানে তোমার পুরো ধানের ক্ষেত, কালকে তো তোমাদের ধানের ক্ষেত দেখিয়েছি। আর প্রত্যেকটা ঘরে এরকম মাথার উপরে না এরকম তাক দেওয়া আছে। দেখো আমাদের ঠাকুরের ছবি আছে এইখানেও, আমার খাটের মাথার উপরে এরকম তাক, এখানে মা রয়েছেন, এখানে আরেকটা জানলা আছে। আর এই হচ্ছে আমরা সব জায়গাতে যেখানে যাই আমরা ঠাকুর মাকে নিয়ে যাই, আর আমাদের বানলিঙ্গ মহাদেব আমাদের সঙ্গে যান। তো বানলিঙ্গ মহাদেব আছেন, আর গোপুসোনা তো আছেই দেখতে পাচ্ছ। আমরা কালকে না মা সিংহ বাহিনীর পুজো দিয়েছি, তো সেইখানে দেখো এই যে সিংহ বাহিনী থেকে এই তাগা দিয়েছে স্নান করে ধারণ করব বলে। আর এইখানে না আমরা পুজো দিয়েছিলাম মা বিশালাক্ষীর, মা বিশালাক্ষীর এখানে রয়েছে প্রসাদ প্রসাদ। আর মা সিংহবাহিনীতে গেলে অবশ্যই কিন্তু সিংহবাহিনীর মাটি নিয়ে আসবে, সর্বরোগ হর, মানে ভীষণ ভালো সেই মাটি টাটি, সেগুলো আমরা প্যাক করে ফেলেছি অলরেডি, তো সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। তো ঘরটা মোটামুটি ভিউটা এইরকম। এখানে ভেন্টিলেটার্স রয়েছে, দুটো পাখা আছে, এসি কিন্তু নেই। হ্যাঁ, এসির প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, আমাদের এসির প্রয়োজনও পড়ছে না। আর এখন তো গরম আছে কিন্তু সেরকম নয়। হ্যাঁ, দুটো ফ্যান আছে, সার্কুলেশন ভীষণ ভালো। আর আমি তো সব সময় রেকমেন্ড করব তোমরা এখানে এসো। এখানে আমাদের মহারাজদের সান্নিধ্যে কাটিয়ে যাও। মায়ের কাছে আসলে যেটা হয়, আমরা তো ঠিক বিলাসবহুল জীবনটা এখানে এক্সপেক্টেড নয়, উচিত নয়। এখানে মায়ের বাড়িতে এসেছি, আমাদের যথেষ্ট ভালো। হ্যাঁ, সকালে আমরা খেয়েছি, সকালে তো ভীষণ মানে পেট ভরে ব্রেকফাস্ট করিয়ে দেন ওনারা। লাঞ্চ একেবারে সেই আগুন গরম ভাত, মানে শীতকালে তো দারুণ লাগবে। বিকেলে চায়ের ব্যবস্থা 3:30-র সময়তে, তারপরে সন্ধ্যারতি, তারপরে হচ্ছে কি বলে আমাদের রাত্রির ডিনার 8:30-র সময়তে, সেখানেও খুব সুন্দর করে খাওয়ান। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে ঘরের মধ্যে না একটা চার্ট দেওয়া আছে, এই যে এই চার্টে তোমরা অফিসের সময়সূচি কখন কি, এই যে এটা অক্টোবর টু মার্চের, আর এইটা হচ্ছে হ্যাঁ এই যে, আর এপ্রিল টু সেপ্টেম্বর, আর অক্টোবর টু মার্চ এখানে পুরো দেওয়া থাকে। আর এই চার্টটা না সর্বত্র আছে, এই চার্টটা তোমার ঘরে ঘরে রয়েছে, ঘরের বাইরে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। এটা দেখে মেনটেন করে, এই যে যেমন দিয়েছে যে 8:30 থেকে 11:30, আর 3:30 থেকে 5:30 হচ্ছে অফিসের টাইম। মঙ্গল আরতি সকাল 4:30, তোমাদের বলেছিলাম একদম অন্ধকার থাকে তখন। ব্রেকফাস্ট 6:30, দুপুরের প্রসাদ 11:40, 3:30 সময় চা, আর রাত্রিরে 8:30 খাবার। একটা খুব হ্যাঁ। আর এখানে 3 দিনের অ্যাকোমোডেশনটাই সাধারণত ওনারা দেন। হ্যাঁ, 3 দিনের অ্যাকোমোডেশনটাই, কারণ মায়ের কাছে বলা হয় না, মায়ের কাছে 13 রাত্রি থাকতে হয়, মানে 3 দিন নাকি মায়ের কাছে থাকলে সে একেবারে মোক্ষ লাভ বলে আর কি। এবার তার আশা কার, তার লোভ কার নেই বলো, যে মায়ের কাছে থেকে আমরা একদম মুক্তি পেয়ে যাব। মানে হয়তো একেবারে তো মুক্ত হতে পারবো না, দোষে গুণে মানুষ, কিন্তু মা তোমার ভার নেবেন। তো মা সেই আশাতে আমরা, এবং ওনার 3 নাইটস আমাদের দিয়েছে, 2 রাত্রি থাকা হয়ে গেছে, আজকে হচ্ছে শেষ রাত। কালকে 7:30-র সময়তে আমাদের গোঘাট লোকাল,
আমরা এখান থেকে অনেক ভোরে বেরিয়ে যাব, বেরিয়ে 7:30টায় গোঘাট লোকাল ধরে আমরা হাওড়া গোঘাট এই ট্রেনটা ধরাই সুবিধে। আমি বিস্তারিত কটায় টাইম আছে কি আছে সব তোমাদেরকে বলে দেবো। আমি বাড়িতে যাব, ঠাকুর মায়ের যখন আমরা আবার লাইভ করব সেখানে আমি বিস্তারিত সব তোমাদেরকে বলে দেবো যে কটায় ট্রেন আছে, কি ব্যবস্থা, সমস্ত কিছু। আমার মনে হলো সবই তো তোমাদের দেখিয়েছি, কিন্তু তোমাদের অ্যাকোমোডেশনটা তো দেখানো হলো না যে আমরা কেমন আছি। আমরা খুব ভালো আছি, সুন্দর ঘর দোর, আশ্রমিক পরিবেশে যতটা সিম্পল থাকা যায়। এখানে সেই বিলাসবহুল ভয়ঙ্কর সেই পশ সেট আপটা ওরকম আশ্রমে হওয়া উচিত নয়, এবং প্রচণ্ড ডিসিপ্লিনড লাইফ, মানে একদম। কিন্তু যেই সময়টা দেওয়া আছে সেই সময়ের একটু এদিক ওদিক হয় না, একদম ঠিক কাঁটায় পালন করা হয় সমস্ত এখানে, এবং খুব সুন্দর। সবচেয়ে তো ভালোই বাইরের ভিউটা আমাদের এখান থেকে, একদম ধান ক্ষেত, বিছানায় বসে ধান ক্ষেত দেখা যাচ্ছে। তো এর থেকে আনন্দের আর মজার কি হতে পারে? সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে ভেতরটা দেখে দিলে জয়রামবাটি ভ্রমণটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। যেখানে ক্যামেরা আমরা সচল করতে পারি, মানে আমাদেরকে অনুমতি আছে সেই জায়গাগুলো আমরা নিয়ম লঙ্ঘন করি না একদম। এবারে চৈতি তুমি কিছু বলে দাও, আমাকে তো রোজই রাখে। সুপ্রভাত বন্ধুরা, আমার কর্তামশাই তো রোজই লাইভে আসছেন, আমাকে তোমরা আশেপাশে দেখতে পারো। আমার একটা নিজস্ব পার্সোনাল যে লস হয়েছে, তোমরা সবাই বারবার করে বলছি না, সেই জায়গা থেকেই আমি অনুরোধ করেছিলাম আমার কর্তামশাইকে মায়ের কাছে নিয়ে আসতে, যে এক মাকে তো হারিয়েছি, আর এক মা তো মানে সবসময় তিনি আছেন আমাদের সঙ্গে, তারও আসার কথা ছিল, জানি না এই জন্য হলো না। তা আমি এসে ভীষণ আপ্লুত, মানে এখন ছেড়ে দিতে মন চাইছে না। এখন মায়ের বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে এবারে আমি নিজের সংসারে ফিরবো, তো কিছু করার নেই। খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ আসতে চাও আসতেই পারো, আবারই তো দ্বার। তবে হ্যাঁ, যেটা বারবারই আমি আমার স্বামী বলছি, এটা একটা আশ্রমিক পরিবেশ, 5 স্টার বা 7 স্টার এইটা আশা করবে না, কখনোই আশা করবে না। ত্রিতাপ জ্বালা থেকে মায়ের কাছে কিছুটা সময় বার করে নিয়ে যদি বসতে পারো না, আমরা অনেক কিছু নিয়ে যাচ্ছি। আবার হয়তো মা ডাকলে আসবো। আমি সোনাদিকেও বলেছিলাম মাকে বলে রাখো, তাপসীদিকেও বলছিলাম মাকে বলে রাখো, উনি ডাক দেন, সত্যি কথা ডাক দিয়েছে। আমি খুব আপ্লুত, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু যারা ইউটিউবে আছো বা যারা সারা বিশ্বে আছো, সেটা সব থেকে বড় কথা, মা তো সবার। যে কোনো সময় সুযোগ বুঝে দিন রাত্রি মায়ের কাছে বসো। আর কি বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে সামনে বুধবারই আমরা আসবো লাইভে। অনেক কিছু ছড়িয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে, অনেক প্রশান্তি নিয়ে যাচ্ছি। তাহলে শুনলে চৈতির কথা, এবং সত্যি এইটাই ফিলিং হচ্ছে। যখন এসেছিলাম তখন একরকম মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে যখন আজ আমাদের শেষ দিন এখানে, মনটা কিন্তু খুব খারাপ লাগছে। নিজের বাড়ি যাব, নিজের জায়গা, সেটা তো একটা আলাদা আনন্দ, কিন্তু এই যে সেখানেও মা তো সর্বত্র বিরাজিতা, কিন্তু কোথাও না খুব মনটা খারাপ লাগছে যে এই আশ্রম ছেড়ে চলে যাব, আজকেই শেষ দিন। তো খুব ভারাক্রান্ত মনে যাচ্ছি। কিন্তু আর আমি সব সময়, আমরা দুজনেই তোমাদেরকে বলবো যে তোমরা এসো, ভাল লাগবে। তোমরা কিন্তু পরে ঠিক আমাদেরকে ধন্যবাদ দেবে যে আমরা বলেছি আসতে, এলে খালি হাতে ফিরবে না, এইটুকু নিশ্চিত। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা, মায়ের মন্দির যেখানে আমরা নিজেরাও জানতাম না, ওটা মায়ের কিন্তু আতুর ঘর। মা ওখানেই ভূমিষ্ঠ হয়েছিলেন, যে নদীর উপর মাকে মহারাজরা প্রতিষ্ঠা দিয়েছেন আমাদের মাকে। মানে ওখানে দাঁড়িয়ে না কি বলবো, বলে এত বছর আগে মা এখানে ভূমিষ্ঠ হয়েছে। অন্যান্য জায়গায় ওনার পুরনো বাড়ি, নতুন বাড়ি, কালী মামার দোকান, সবই আমরা আস্তে আস্তে রিভিল করবো। কিন্তু ওই জায়গাটা একটা বিশেষ আমাদের কাছে, যে মা এখানে ধরাধামে আমাদের জন্য, ঠাকুর মা, স্বামীজি, আমার তো মনে হয় মা বাবার দাদা, আমাদের থেকে অনেক বড় আমি মনে করি, তারা ধরাধামে এসেছিলেন। ওইখানে মায়ের ওটা আতুর ঘর। এটা যখন পড়েছি ওখানে লেখাও আছে, আমার খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা সময় করে মায়ের কাছে
মায়ের কাছে আসতে তো কারোর বাধা নেই, মা তো সবার। তোমরা ভালো থেকো। একদম অনেক প্রশান্তি নিয়ে যাচ্ছি জয়রামবাটি থেকে। আজকে রাত্রিটা থাকবো, যতটা পারবো মানে শুষে নেব আনন্দ প্রশান্তি। আবার তো মানে এখনই মনটা খারাপ লাগছে যে কালকে সকালে চলে যাব। এখনই মনে হচ্ছে আবার প্ল্যান করি, আবার নেক্সট কবে আসবো এখানে জয়রামবাটিতে। আমি আর চৈতি দুজনেই তোমাদের কাছে বলি, যারা ভালোবাসো ঠাকুরমাকে, তোমরা এসো, এসে ঘুরে যাও, খালি হাতে ফিরবে না, এটা বলে দিচ্ছি। অনেক আনন্দ, অনেক প্রশান্তি, অনেক মানে জীবনটা যেন একটু অন্যরকম, একটা মানে একটা অদ্ভুত একটা প্রলেপ, সান্ত্বনার প্রলেপ পড়ে যায় জীবনের উপরে। সেটা নিয়ে চৈতির তো একটা, চৈতি কেন আমাদের উভয়েরই একটা বড় ক্ষতি গেছে। চৈতির মা চলে গেলেন, মাকে নিয়েই আসার কথা ছিল আমাদের। আমরা বিশ্বাস করি যে মা আছেন সঙ্গে, মা সূক্ষ্ম দেহে নিশ্চয়ই জয়রামবাটিতে আমাদের সাথে এসেছেন এবং এখানে দেখছেন সবাইকে। তো মায়ের এই ধামে তোমরা এসো, এসে ঘুরে যাও। তোমরা কেউ কখনো খালি হাতে ফিরবে না, তোমরা এক বুক প্রশান্তি নিয়ে, এক মন শান্তি নিয়ে তোমরা ফিরবে, এটুকু বলতে পারি। তাহলে এখনকার মতো এখানেই আমরা শেষ করছি। আরও বিশদে সব কিছু আলোচনা হবে এবারে আমরা বাড়িতে পৌঁছে গিয়ে। সেখান থেকে ঠাকুর মায়ের সংসারে এসে আমরা বিস্তারিত সব আলোচনা করব। আজকে আমরা আবার যাচ্ছি কোয়ালপাড়া মিশনের উল্টো দিকে একটি প্রাইভেট মিশন আছে, শ্রীরামকৃষ্ণ বিরজানন্দ মঠ। সেখানকার যিনি অধ্যক্ষ মহারাজ স্বামী আত্মানন্দ, সেই আত্মানন্দজি আমাদেরকে আজকে, আমাদের পরম সৌভাগ্য, উনি আজকে দুপুরে আমাদের আহারের জন্য নিমন্ত্রণ করেছেন উনি। তো আমরা আজকে যাব ওনার কাছে একটু পরে, ওখানে আমরা প্রসাদ গ্রহণ করব। আর কোয়ালপাড়া মঠটাও ভীষণ সুন্দর, কিন্তু ক্যামেরা তো ভাই ব্যবহার করা যাবে না, তাই তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না সবটা, সেটা নিজে এসে দেখতে হবে। কিছুটা উজ্জ্ব থাক, তাহলে রহস্যটা বাকি থাকে একটু। তোমরা এসো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো মানে এখনকার মতো আমি লাইভটা শেষ করছি। জয়রামবাটিতে আজকে আমাদের শেষ দিন। আজকে যতটা পারবো প্রশান্তি মনের মধ্যে জমা করে নিয়ে আমরা কলকাতায় যাব, আর অপেক্ষা করব আবার কবে মায়ের কাছ থেকে ডাক পাবো। ভালো থেকো সবাই, সুন্দর হোক তোমাদের আজকের দিন। এইটা হচ্ছে কোয়ালপাড়া মিশন। অন্যান্য মিশনের তুলনায় আকারে একটু ছোট, কিন্তু ভীষণ সুন্দর, প্রচণ্ড শান্তিপূর্ণ একটা জায়গা। এখানে ছোট্ট একটা লাইভ করছি। এখন মন্দির বন্ধ, খাবার ব্যবস্থা হয় এখানেও। আর এই যে আম গাছটা দেখছো, মেনলি এইটা দেখানোর জন্য, এই আম গাছটা কিন্তু মায়ের খাওয়া আমের আঁটি থেকে এই গাছটার জন্ম। মানে মা স্বয়ং যে আম খেয়েছিলেন, সেই আমের আঁটি থেকে এই গাছটার জন্ম। কাজে এই গাছটার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। দর্শন করে নাও এই আম গাছ। আর এখানে যে ঠাকুর ঘরটি খুব ছোট্ট। কোয়ালপাড়ার বৈশিষ্ট্য হচ্ছে মা স্বদেশী আন্দোলনের সময় যে বিশেষ ভূমিকা নিয়েছিলেন, এই কোয়ালপাড়া থেকেই। এটা মা নিজের বৈঠকখানা বলতেন। এই কোয়ালপাড়া মিশনকে মা বলতেন যে আমার বৈঠকখানা। এবং আমরা তো গান্ধীজিকে স্বদেশী মুভমেন্টের সময়তে চরকা কাটতে প্রথম দেখি, কিন্তু তার বহু বহু বছর আগে মা কিন্তু এখানকার লোকদের নির্দেশ দিয়েছিলেন এবং সন্ন্যাসী সন্তানদের নির্দেশ দিয়েছিলেন নিজে সুতো কেটে, মানে চরকা কেটে কাপড় তৈরি করা। তারা প্রথম খুব অপটু হাতে চরকা কেটে একটি শাড়ি তৈরি করে দেয় মাকে,
খুবই অপটু হাতের, কিন্তু মা সেইটি খুব যত্ন করে পড়েছিলেন। কাজে এখানে বলতে পারো যে স্বদেশী আন্দোলনের একটা বিরাট বড় ভূমিকা আছে, এবং সেটি কিন্তু মায়ের নির্দেশেই হয়েছিল। তো খুব বেশি কাছে আমি যাচ্ছি না, কারণ ওই দিকটাতে আবার একটুখানি ছবি টবি নিষিদ্ধের ব্যাপার আছে। তো যেইটুকু আমরা জিজ্ঞেস করে নিয়েছি যে এইটুকু তোলা যায়। হ্যাঁ, তো এই যে দূরে যেটা দেখছো, এই যে চৈতি দাঁড়িয়ে আছে যে জায়গাটাতে, এইটা হচ্ছে ঠাকুরের মন্দির। এবং এখানের আরেকটা খুব সুন্দর বিষয় আছে জানো তো, এখানে মা না নিজের পট নিজেই স্থাপন করেছিলেন ঠাকুরের পাশাপাশি। এখানে একটি ছোট্ট সুন্দর কালো কাঠের আসনে মা এবং ঠাকুরের পট রাখা আছে সেই প্রাচীন যুগের। আর সেই পটে মা নিজে পুজো করেছিলেন নিজের পটকে বসিয়ে। আর এখানে যে অন্ন দেওয়া হয়েছিল মাকে ভোগ হিসেবে, সেটা মা নিজে গ্রহণ করেন। অতএব এখানে কিন্তু মা নিজেকে, মানে আদ্যাশক্তি যে স্বরূপিনী তিনি, এইখানে কিন্তু তিনি সেইটা প্রকাশ করেছিলেন। কাজেই এই গোয়ালপাড়া মিশনের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। তো যতটুকু দেখানো সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা আগেও একদিন এসেছিলাম, সেদিন অন্ধকার হয়ে গেছিল, আর সেই দিনকে মানে আরতি হচ্ছিল, বাদ বাকিটাও অন্ধকারে আবৃত ছিল, তো দেখাতে পারিনি। তো আজকে আবার এসেছি আমরা। তো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। আর এই মিশনে তোমরা যদি কখনো কেউ জয়রামবাটি কামারপুকুরে আসো, অবশ্যই গোয়ালপাড়া মিশনটা ঘুরে যেও। খুব সুন্দর, এবং মায়ের এখানে একটা অন্যরকম ভূমিকা তোমরা পাবে, যেটিকে স্বদেশী আন্দোলনের জননী হিসেবে মা বহু বিপ্লবীকে স্থান দিয়েছিলেন এবং সন্তানদেরকে বলেছিলেন স্বনির্ভর হতে। নিজে হাতে সুতো কেটে কাপড় পরার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তো এইটা হলো গোয়ালপাড়া সেই রামকৃষ্ণ মিশন, যেটিকে কিনা মা বলতেন আমার বৈঠকখানা। এই মুহূর্তে এখানে শেষ করছি, আবার যা যেরকম চোখে পড়বে তোমাদেরকে দেখাতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো সবাই বসে আছে যেখানে, এই দীপ্ত স্ত্রী চৈতি এরা সবাই বসে আছে এখানে কাঠের ওতে। এইটাই হচ্ছে ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর। ঠিক মনে হবে না কোনো বাড়ির বুঝি ঠাকুরের আসন, একদম মানে ভীষণ সিম্পল, অনাড়ম্বর, খুব সুন্দর, রিলেট করতে পারবে নিজেদেরকে। তো খুব সুন্দর। তো এখন বন্ধ আছে বুঝতেই পারছো, আর ভেতরে তো ছবি দেখানো যায় না। তো তোমাদের জন্য এই গোয়ালপাড়া মিশন যতটা পারলাম দেখিয়ে দিলাম। এবারে টোটো থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা গোয়ালপাড়া মিশন থেকে ফিরছি বাড়ির পথে, মানে জয়রামবাটিতে মাতৃমন্দিরে আমরা ফিরছি। আর এই হচ্ছে ধার পাশের দৃশ্য। দুপুরবেলায় তোমরা হয়তো এখন কেউ অফিসে আছো, কেউ হয়তো ফ্ল্যাটে বা বাড়িতে রয়েছো, আর মানে এখন আমরা এরকম গ্রাম্য পথের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভাগ করে দেখিয়ে দিই যে কি অন্য রকমের একটা দৃশ্য। আমরা যারা নাগরিক মানুষজন, তারা তো সচরাচর এরকম দৃশ্য দেখি না। আর এইবারের আশায় এটা আজকে আমাদের শেষ দিন, কালকে আমরা চলে যাচ্ছি। তাই যতটা সম্ভব এই স্থানের মাহাত্ম্য, স্থানের মাধুর্য তোমাদের সঙ্গে এই সেই মেঠো পথগুলো ধরে আর কি, মানে দুদিকে ক্ষেত, গাছপালা। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু রাস্তাঘাটটাও শেয়ার করে নিই। দেখো সব ধান, এগুলো কিন্তু ধান হয়ে আছে মাঠে।
প্রায় বুক সমান একদম। সেই জন্য তোমাদেরকে তো এমনি ধান ক্ষেত দেখিয়েছি মাতৃমন্দিরের মায়ের ওখানে, আর এইটাও হচ্ছে আমাদের পথের দৃশ্যগুলো। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, এই যে চৈতির কপালে দেখো মা, তুমি এই দেখো মুনমুনের কপালে মা, এই দীপ্তর কপালে মা, আমার কপালেও মা দেখিয়ে দিই তোমাদের। এবারে এই দেখো আমার কপালেও মা। এটা হচ্ছে আমরা সকালে মা সিংহবাহিনীর দর্শন করতে আরেকবার গিয়েছিলাম, তখন আমাদের কপালে ওখানের একজন পুরোহিত এই সুন্দর করে এই মা চিহ্নটি এঁকে দেয়, শব্দটি। আর বেশ হলুদ রঙের মা, তার মধ্যে আবার লাল দিয়ে বেশ ফুটি ফুটি করে খুব সুন্দর একটা টুপ, মানে ওনাদের ভাষায় কোট আনকোট টুপ, আর টুপ পরিয়ে দিয়েছে। তো সেইটা তোমাদেরকে দেখালাম। অনেক জায়গায় দেখছি বৃন্দাবনে কোথায় রাধে বলে লিখে দেয়, মহাদেবেরও মহাকালের ত্রিশূল দিয়ে দেয়। তো আমরাও আজকে সেরকম একটা মা, সবাই মাথায় মাকে নিয়ে যাচ্ছি। মানে এইটাই প্রার্থনা যে এটা যাতে শুধু শব্দ হয়ে না থাকে জীবনে, এর যেন সত্যি সত্যি মর্যাদা রাখতে পারি, এবং মাথায় যেন সবসময় মা থাকেন। মানে মা তো আছেন, আমাদের বোধে যেন আসেন, বোধে যেন আসে যে মা আমাদের আছে। তো তোমাদেরকে আরো একটু গ্রামের রাস্তা দেখিয়ে তারপরে তোমরা বিশ্রাম নাও, বা বিশ্রাম নিতে নিতে দেখো, এটা চোখের আরাম। চারিদিকে কত সবুজ, সচরাচর তো দেখি না এরকম। কিরকম টলটলে দিঘিগুলো, মানে দেখলেই কিরকম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যদিও এখানে বেশ গরম আছে এখনো, কিরকম অদ্ভুত বাড়িগুলোর প্যাটার্ন গুলো দেখো, কিরকম হ্যাঁ মাটির দোতলা বাড়ি, তাতে একটা করে ওপরে করকেটের শীট দিয়ে তার ছাদ, একটা অদ্ভুত প্যাটার্ন, একটা খুব সুন্দর। মানে আমরা অনেক সময়তে এতে দেখেছি, আমরা শান্তিনিকেতনে যারা খুব যায় তারা হয়তো দেখেছে, কিন্তু সব সময় তো যাওয়া হয় না। এদিকে আবার কিছু আস্তে আস্তে যেরকম একটু নগরের ছোঁয়া তো লাগবেই, তাই বা দোকান টোকানও কিছু রয়েছে এখানে, কিন্তু মাঝে মাঝেই এই যে ক্ষেতগুলো চোখে পড়ছে, ধান ক্ষেত এদিকে, হ্যাঁ পেকে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, মানে এটা তো ঠিক, আমরা তো ঠিক বেড়াতে আসিনি, আমরা মানে এটা তো ঠিক ট্যুরিজমের বেড়ানো না, এটা দর্শন। আর এইখানে যেইটুকু পথ ঘাট যা কিছু, ঠাকুর মায়ের এমন স্মৃতি বিজড়িত, তাদের পদধূলি ধন্য, যে এটা পুরোটাই না একটা বিশাল বড় তীর্থস্থান। যে এখানে যেই গলি কুচি, রাস্তা ঘাট, গাছ গাছালি সব কিছুর মধ্যে, হ্যাঁ এখানে চারিদিকে তুমি যে কোনো না, তুমি সাধারণ কোনো মানুষকেও যদি পথচলতি কোনো মানুষ সঙ্গেও কথা বলো, এখানে একদম তোমরা শুধু ঠাকুর মায়ের কথাই শুনবে, শুধু ঠাকুর মায়ের কথা শুনবে। মানে দোকানের নামে সব জায়গাতে মানে ঠাকুর মা সর্বস্ব। সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বড় সুন্দর গো। আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে যেই সময় ঠাকুরমা ছিলেন তখন কি রকম ছিল, তখন আরো হয়তো জঙ্গলাকীর্ণ ছিল,
অনেক বেশি সবুজ, এর মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতেন সাধারণ মানুষ কি গরুর গাড়িতে। সেই সময়কার জীবনযাত্রার কিছু কিছু জায়গা দেখলে হয়তো একটু একটু বোঝা যায়। এই যে মাটির ঘর, দাওয়া, গরু বাঁধা, এই দেখো এই জায়গাটা দেখো কি অপূর্ব, কি অপূর্ব এই জায়গাটা। ক্যামেরায় তোমরা কেমন দেখছো আমি বুঝতে পারছি না, কিন্তু মানে আমরা সামনে থেকে তো মানে মুগ্ধ, অপূর্ব দৃশ্য। এতই পুরো মানে আদিগন্ত বিস্তৃত তোমার ধান গাছ আর ধান হয়ে আছে সব জায়গাতে। শুধু সবুজ আর সবুজ, মানে মনে হচ্ছে অনেকটা অক্সিজেন নিয়ে জায়গায় ফিরবো। হ্যাঁ, জয় রামকৃষ্ণ জয় রাম। আর সব জায়গাতে না ঠাকুরের গান, ঠাকুরের নাম। আমি একাই বকবক করছি, দীপ্ত কিছু বলো। না, আমরা গিয়েছিলাম যেটা কোয়ালপাড়া আশ্রমের ঠিক উল্টো দিকে, এটা শ্রীরামকৃষ্ণ বিরজানন্দ আশ্রম, এটা যোগাশ্রম। এবং এখানে যে অধ্যক্ষ মহারাজ যিনি, শ্রদ্ধেয় আত্মত্যানন্দ মহারাজজি, উনি আমাদের গত পরশুই একটা নিমন্ত্রণ করে দিয়েছিলেন দুপুরে প্রসাদ পাওয়ার। সেই জন্য প্রসাদ পাওয়ার জন্য আমরা গিয়েছিলাম। আমরা মায়ের বাড়িতে আজকে প্রসাদ না পেয়ে এখানে মহারাজের নিমন্ত্রণ রক্ষার উদ্দেশ্যে যাত্রা করি, ওই 11:15 এরকম করে আর কি। আমাদের যিনি টোটোর ভাই, যিনি আমাদের নিয়ে যাচ্ছেন, সেই রমেশ ভাই আমাদের নিয়ে গিয়েছিলেন। এখন রমেশ ভাই আমাদের মায়ের বাড়িতে নিয়ে আসছে। এবং সর্বশেষে আমরা রমেশ ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো। হ্যাঁ, অবশ্যই। কারণ তোমরা যারা আসবে ভবিষ্যতে মায়ের কাছে, হ্যাঁ, তারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে রমেশ ভাইকে যোগাযোগ করবে। আমরা যোগাযোগের নম্বরও দিয়ে দেব, যদি রমেশ ভাই অনুমতি দেয় তো। হ্যাঁ, কারণ আমাদের অসম্ভব ভালো করে ঘুরিয়েছে এই 3 দিন। রমেশ ভাই না থাকলে আমরা এত সুন্দরভাবে ঘুরতে মানে আমরা মানে আমাদেরকে যেমন নিয়েও এসেছেন, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ঘোরাচ্ছেন, আবার আমাদের কালকে পৌঁছেও দেবে রমেশ ভাই স্টেশন। আমরা চোখ বন্ধ করে রমেশ ভাইয়ের কাছে নিজেদেরকে করেছি। তোমরাও করতে পারো। আমাদের ইষ্ট অনিষ্ট সবকিছু রমেশ ভাই, ইহকাল পরকাল। তবে মা ঠাকুরের দর্শন আমাদের খুব ভালোভাবে হয়েছে, মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায়। তোমরা সবাই এসো, মাকে দর্শন করে যাও, মায়ের চরণে কাটিয়ে যাও 3 রাত্রির। মায়ের চরণে বলে 3 রাত্রির কাটাতে হয়। আর ঠাকুর বাবা তো আছেই, কাছেই কামারপুকুর রয়েছে, সেখানে তারও দর্শন হয়ে যাবে, ঠাকুর স্বামীজি মহারাজ। সুতরাং তোমরা সব বন্ধুরা এসো। এবং আমি দাদা, আমাদের দুজনের যেহেতু একই আমরা জীবিকার মধ্যে, একই জীবিকা আমাদের, স্কুলে পড়ানো, টিচিং প্রফেশন আমাদের এখন ছুটি বলে এই সুযোগটা দাদা আর আমি কাজে লাগালাম। বৌদি এবং আমার মিসেস, এই আমরা 2 কাপড় বেরিয়েছিলাম মায়ের বাড়িতে 3 রাত্রির কাটাবো। আমরা গুরু ভাইও তো বটে, আমরা একই গুরুর শিষ্য, মানে গুরু মহারাজ তো আমাদের একই। হ্যাঁ, তা সুতরাং সেই হিসেবে তো একটা অন্যরকম টান আছেই দাদার সঙ্গে আমার। তা যাই, কিন্তু সবার সঙ্গেই টান আছে, সে তো সবার সঙ্গেই টান আছে, আমরা একই পরিবারভুক্ত। সুতরাং সবাই তোমরা ঘুরে যাও, দর্শন করে যাও। হ্যাঁ, যারা ঠাকুর মায়ের সন্তান তারা আমাদেরও, আমাদের সঙ্গে যারা তোমরা আমাদের ভাই ঠাকুর মায়ের সঙ্গে সদস্য যারা, তারা সবাই আমাদের অত্যন্ত কাছের লোক। আলাদা করার তো কোনো অবকাশই নেই। আর আমার আর একটা বন্ধু আছে, যাকে দেখা যাচ্ছে না, তুমি এই কুট্টি বনকে দেখা। কি সমস্ত অন্ধকার অন্ধকার কিরম লাগছে তো, চোখে পাওয়ার আলা। তুই চুলটা সরিয়ে, আমি কি সমস্ত না বোতাম টোতাম টিপে দিচ্ছি জানো তো, তার ফলে মাঝে মাঝে আমরা কোথায় চলে যাচ্ছি আমি বুঝতে পারছি না। মানে অন্ধের মতো আমি অপারেট করছি পুরোপুরি। আমি দেখলাম দীপ্তকে দেখাতে গিয়ে আমি ক্ষেত দেখাচ্ছি, আবার মানে ক্ষেত দেখাতে গিয়ে নিজেদের দেখাতে গিয়ে অন্য জায়গায়। হ্যাঁ, এসছে। এই যে তোমাদের সঙ্গে এই সদস্য, যিনি একদম নেপথ্যে থাকেন, সবসময় পিছন দিকে থাকেন লুকিয়ে লুকিয়ে, আজকে সামনে তোমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি।
এখন আমাদের এই ছোট্ট বোনটি তোমাদের কিছু বলবে। না নিশ্চয়ই বলবে। কেমন কেমন ঘুরলে, কেমন বলবে বলো। আমরা খুব ভালো ঘুরেছি, মহারাজের ওখানে প্রসাদ পেলাম, খুব ভালো ওখানে প্রসাদের ব্যবস্থা, খুব ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে। আমরা আবার আসবো, আপনারা সবাই আসবেন। আমাদের এই দাদার সঙ্গে যোগাযোগ করে ওখানে মহারাজের সঙ্গে দেখা করবেন। আর মায়ের বাড়িতে আগে আসবেন, মায়ের বাড়ি এলে ওখান থেকে ঘুরে যাবেন, এখানে অবশ্যই আসবেন সবাই। আর জানো তো এই যে আমরা যে পান চিবে কথা বলছি, এটাও প্রসাদী পান, কিন্তু প্রসাদী পান কজন খেয়েছো আমি এটা জানতে চাই। আমরা কিন্তু আজ মায়ের প্রসাদী পান, মানে মহারাজ নিজে দিয়েছেন, বলছে এগুলো প্রসাদী পান। তো মানে পানটা পর্যন্ত প্রসাদ করে, এমনিতে মা বলতেন যে ওষুধটা পর্যন্ত নিবেদন করে খাবে, তো সবই প্রসাদী। তো তোমরা তাই দেখছো এই যে আমাদের দুজন হোম মিনিস্টার এদিকে বসে রয়েছে, আর এদিকে আমরা দুই আসামি বা স্বামী। এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি আমাদের মায়ের বাড়িতে। সেই জায়গাটা তোমাদের পরিচিতই, তোমরা জানো। তো এখন তোমরা বিশ্রাম করো, আবার তোমাদের সঙ্গে তো বারবার করে বকবক করছি, দেখিয়ে দিচ্ছি, এবং আশা রাখছি তোমরাও এরকম যদি যাও ঠাকুর মায়ের এমন কোনো স্থানে, তোমরাও আমাদের সঙ্গে ভাগ করে নিও তোমাদের অভিজ্ঞতা। সেটা আমরা সমৃদ্ধ হব। সবাই তো সব জায়গায় যেতে পারে না, তো তার জন্য একটা দুঃখ লাগে যে আমরা যেতে পারলাম না। কিন্তু যদি এইভাবেও দর্শন হয়ে যায় তাতেও মানে সেটাও তো কম পুণ্যের নয়। তো তোমরাও যদি কখনো এরকম কেউ যাও কোনো এমন জায়গায় যেখানে ঠাকুর মা স্মৃতি বিজড়িত, তাদের পাদধূলি ধন্য এরকম কোনো জায়গায়, তাহলে আমাদেরকেও কিন্তু দর্শন করাতে ভুলো না, এই কথাটি বলার। যতদূর ফুল ছড়বো, হ্যাঁ, ততদূর সুবাস কে হবে। আর একদম আরেকটুক্ষণ অপেক্ষা করো, আমরা রমেশ ভাইয়ের সঙ্গে আলাপ না করিয়ে আমরা তো এটা করতে পারি না। এরকম পাশে দেখেন ছোট ছোট প্রচুর স্টল। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। এবারে আমরা ঢুকে পড়ছি ওই গলি পথে আর কি। দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি লাফাতে ঢুকছি। সে তো হয়ই, তোমরা জানো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে মাতৃমন্দিরের গেট, আর এই যে মায়ের নতুন বাড়ির ছাউনি, এইটুকু অবধি তোমাদের দেখাতে পারি, এর বেশি তো দেখাতে পারবো না। এটা মায়ের নতুন বাড়ি। হ্যাঁ, এইবারে রমেশ ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে তবে ফিনিশ করব আমরা। আর রমেশ ভাই বলে দেবে তাকে কি করে যোগাযোগ করা যায়, রমেশ ভাই তুমি একটুখানি বলে দাও, তোমার ফোন নাম্বারটাও বলে দেবে, এখানে কেউ এলে তোমার সঙ্গে যোগাযোগ করে। কামারপুকুরে থাকি, আমার টোটো আছে, তো কেউ যদি কামারপুকুর জয়রামবাটি মন্দির দর্শন করতে চান তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন 9046769544। ব্যাস, তোমরা শুনে নিলে। আমি একটাকে আবার স্ক্রিনেও লিখে দেব। হ্যাঁ, তোমরা পেয়ে যাবে। রমেশ ভাই খুব যত্ন করে আমাদেরকে ঘুরিয়েছে গো। আমরা মানে ও না থাকলে আমরা বিপদেই পড়তাম। আর কালকে সকালেও আমাদের 7:30-এ ট্রেন। তো আমরা রমেশ ভাইয়ের সঙ্গেই যাব। কালকে 7:30-তে আমাদের ট্রেন। হ্যাঁ, গোঘাট হাওড়া লোকাল, সেটা হয়ে আমরা হাওড়াতে চলে যাব কালকে। আজকের মতো তাহলে শেষ করছি, মানে এখনকার মতো। সুপ্রভাত জানাই সবাইকে। একদম সকাল সকাল তোমাদেরকে দেখাতে চলে এলাম। আমরা এখন ফেরবার পথে, আমরা নিজেদের বাড়িতে ফিরে চলেছি মায়ের এখানে কাটিয়ে। মনে হলো যে সকালটা বেশ শান্ত, সুন্দর, স্নিগ্ধ সকাল। তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
কারণ আমাদের পুরো যাত্রাটাই তোমাদের মোটামুটি তোমাদের সঙ্গে নিয়েই আমরা চলেছি। কিছু কিছু জায়গাতে শহরের ছোঁয়া তো খুব এসে গেছে, দেখতেই পাচ্ছ। আবার কিছু কিছু জায়গাতে মাঝে মাঝে অনেক ধান ক্ষেত, সবুজের সমারোহ, খুব সুন্দর লাগছে দেখতে। হালকা হালকা কুয়াশা পড়ছে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম, তো আমাদের ফিরতি পথটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কামারপুকুরের রামকৃষ্ণ মঠ, মানে আমাদের ঠাকুরের জন্মভিটা। হ্যাঁ দেখো, ভেতরে তো তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এর ভেতরেই কিন্তু ঠাকুরের জন্মভিটা। যুগীদের শিব মন্দির আছে, যেই মন্দিরে মানে সেই মা, ওনার মা দেখেছিলেন যে একটা জ্যোতি এসে তার গর্ভে প্রবেশ করছে। সেটা তো সবটা তোমরা এখান থেকে বাইরে থেকে বুঝতে পারবে না, কিন্তু এবারে কিন্তু একটু সংকীর্ণ পথ, বাড়ি ঘর যেমন। এই যে আমরা আমাদের দেখতে পাচ্ছ দীপ্ত ভাই আছে, আমাদের ছোট বোন মুনমুন আছে, এই রয়েছে আমার হোম ডিপার্টমেন্ট। আমরা এখন চললাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। এটাই মাকে বলে এলাম যে আরো একবার ডেকো, তাহলে আসবো। এই দেখো, এটা হচ্ছে চিনু শাখারির বাড়ি। এই যে দেখো দেখো, বিস্তারে পরে বলবো, আপাতত যা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই যে চিনু শাখারি, ইনি কিন্তু ঠাকুরের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। হ্যাঁ, যিনি ঠাকুরকে প্রথম বুঝতে পেরেছিলেন যে ঠাকুর অ্যাকচুয়ালি ঠাকুর, মানে মানব দেহধারী নারায়ণ, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এই ভেতরের পথগুলোই কিন্তু আমাদের নিয়ে গেছিল ঠাকুরের টোল, তারপরে ধনী কামারনির মন্দির, যেগুলো তোমাদের দেখিয়েছি। এই রাস্তাটা ধরেই কিন্তু সেইগুলো। এই সমস্ত রাস্তা ধরে, মানে এখানে একটা মর্তলীলা না, মানে কত কত ঘটনা। এই সমস্ত গলি কুচি রাস্তায় পথে ঠাকুরের বাল্যকাল কেটেছে। একটা বাচ্চা ছেলে সারা গ্রাম দাপিয়ে বেরিয়েছে। তো এখানে যে রাস্তাতেই যাবে, যেই গলিতেই যাবে, সব জায়গাতেই ঠাকুরের স্পর্শ রয়েছে। তো আমরা যেই ট্রেনটি ধরবো সেটা হচ্ছে গোঘাট হাওড়া লোকাল, 7:30টার সময় ট্রেন। কাজেই আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, প্রায় 6টা নাগাদ বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর চলেছি, ভাবলাম তোমাদের সঙ্গে তো সবই ভাগ করে নিয়েছি, তো আমাদের ফিরতি পথটাও তোমরা দেখো। আর এখানে যদি তোমরা আসো, অবশ্যই সাদা বোঁদে আর দই, এ দুটো কিন্তু খেও। এটা কিন্তু খুব এখানকার বিখ্যাত। আর ঠাকুর সাদা বোঁদে খুব পছন্দ করতেন।
খাদ্যরসিক ছিলেন তো উনি খুব পছন্দ করতেন সাদা বোঁদে খেতে। আর কলকাতার ছিল দেদো সন্দেশ, সেটা আবার কলকাতায় পাওয়া যায়, উত্তর কলকাতায়। এই বাড়িগুলো দেখো সমস্ত কিরকম, দেখেছ অবশ্য আগেও। এইভাবে অনেকটা পথ, তো তোমাদের কিছুটা অংশ দেখিয়ে দিলাম। আবার যদি চোখে কিছু পড়ে যায়, যেটা মনে হয় যে তোমাদের দেখতে ভালো লাগবে, দেখিয়ে দেব। সকলকে আরো একবার সুপ্রভাত জানাই, সকলের দিন মঙ্গলময় হোক, শুভ হোক। তাহলে বন্ধুরা, আমাদের জয়রামবাটি কামারপুকুর তীর্থ ভ্রমণের যে ভিডিওটা প্রস্তুত করলাম তোমাদের জন্য, সেটা অনেক ত্রুটিযুক্ত, সেটা আমি জানি। কারণ সব জায়গায় তো ক্যামেরা ওরা পছন্দ করেন না, ক্যামেরার ব্যবহার, সেসব জায়গায় নিতে পারিনি। যেইটুকু নিয়েছি, যেখান থেকে নিয়েছি, খুব ভয়ে ভয়ে নিয়েছি, খুব সংকোচে নিয়েছি, কারণ জানা ছিল না যে কোন জায়গাটাতে আমাদের অনুমতি আছে, কোন জায়গাটাতে নেই। তো যেগুলোতে মনে হয়েছে যে ক্যামেরা ব্যবহার করা যেতে পারে, সেই সব জায়গার থেকে লাইভ হয়েছিলাম। আমার মনে হয় লাইভ ভিডিওগুলো দেখলে তোমরা একটু বিস্তারে জানতে পারবে অনেক কথা আমরা বলেছি সেখানে আমাদের ভ্রমণ সম্বন্ধে। অনেক কিছু জিজ্ঞাস্য তোমাদের হয়তো থাকবে, সমস্তটা তো, সব তথ্য সমস্ত কিছু তো তোমাদের আমি দিতে পারিনি, সেটা আমার সীমাবদ্ধতা। কিছু কিছু হয়তো ছেড়ে গেলাম। তোমাদের যা প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে গুরুত্বপূর্ণ কথা যেটি, সেটি আমি তোমাদেরকে বলে দিই। সেটি হচ্ছে যে তোমরা অবশ্যই 1.5-2 মাস আগে, কি তারও বেশি যদি সম্ভব হয়, 2-2.5 মাস ধরো, তার আগে কিন্তু তোমরা মেলের মাধ্যমে যোগাযোগ করবে, যদি তোমরা মাতৃমন্দিরে থাকতে চাও। তো আমাদের কিন্তু কামারপুকুরেও থাকার ব্যবস্থা রয়েছে। কামারপুকুরের মেল আইডি আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়া জয়রামবাটিতে ফোনে যোগাযোগ করার নম্বরগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের জ্ঞাতার্থে। আর বলে দিই, 11:30টার মধ্যে কিন্তু অফিস বন্ধ হয়ে যায়। কাজেই তোমাদেরকে এমন একটা সময় জয়রামবাটিতে পৌঁছতে হবে বা কামারপুকুরেও পৌঁছতে হবে যখন তোমরা অফিস খোলা পাবে, কারণ তোমাদের রুম অ্যালটমেন্ট, চাবি এবং অ্যাটেন্ডেন্ট যে তোমাদেরকে রুমে নিয়ে যাবে, সেই সমস্ত পদ্ধতিটা কিন্তু ওই অফিস আওয়ার্সেই হবে। কাজেই তোমরা যদি সেই সময়টা মিস করে যাও, ধরো ভর দুপুরে গিয়ে পৌঁছলে, তখন কিন্তু বিপদে পড়তে পারো। কারণ সবাই কিন্তু তালা লাগিয়ে তখন চলে যান খেতে, বিশ্রাম করতে, আবার বিকেলে ওই 3:30 নাগাদ তারা আসেন। অতএব এমন একটা সময় নির্বাচন করবে যাতে 11:30টার মধ্যে তোমরা ঢুকে যেতে পারো মিশনে। এইবারে যখন গিয়ে পৌঁছলে, যে মেলটা, কনফার্মেশন যে লেটারটা তোমাদের কাছে আসবে, যেখানে দেওয়া থাকবে যে তোমাদেরকে কবে থেকে কবে ওরা সময় দিলেন, সেই মেলের একটা প্রিন্ট আউট, একটা হার্ড কপি অবশ্যই নিয়ে যাবে। কারণ খুব রাশ হয়, ধৈর্যচ্যুতি হয় বোর্ডারদেরও এবং অফিস স্টাফদেরও। সেখানে তোমাদের সুবিধার জন্য ওরা কিন্তু বলেও দেন, মেনশন করে দেন যে তোমরা
সেই প্রিন্ট আউট একটা হার্ড কপি নিয়ে তোমরা কিন্তু হাজির হয়েও, সেটা দেখলে ওদের অনেক সুবিধা হয়। তো এই একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আইডেন্টিটি সংক্রান্ত যাবতীয় সেটা মেলে তারা জেনে নেন, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে সঙ্গে আইডেন্টিটি কার্ড, মানে বিশেষ করে আধার কার্ডটি তোমরা কিন্তু ক্যারি করো। কারণ কেউ যদি হঠাৎ করে চেক করতে চান তাহলে যেন তোমরা সেটা প্রোভাইড করতে পারো, দেখাতে পারো। মানে এখান থেকে অত দূর যাবে জার্নি করে, সেখানে এমন কোনো বিষয় যেন না হয় যে তোমাদেরকে প্রবেশ করতে দেওয়া হলো না বা থাকতে দেওয়া হলো না, এরকম যাতে অদ্ভুত পরিস্থিতিতে তোমরা না পড়ো, সেই জন্য এই কথাগুলো বলা। আর দেখো, মাতৃমন্দিরে কিন্তু কোনো ট্যারিফ প্ল্যান বলে কিছু নেই। তোমাদের থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু এই যে আমরা থাকছি খাচ্ছি, তাছাড়াও এই যে মিশনের বিপুল কর্মযজ্ঞ চলেছে, তার জন্য নিজেদের সাধ্য অনুযায়ী কিছু অনুদান, যেটাকে আমি অনুদান ঠিক বলতে চাই না, কারণ ঠাকুর মায়ের নামে আমরা যা দেব সেটা আমাদের পূজা, আমাদের নিবেদন, সেটা ঠিক অনুদান নয়। ঠাকুর বা মাকে ডোনেশন দেওয়ার মতো ধৃষ্টতা আমাদের কারুর নেই। আমরা তাদের পূজায় তাদের কিছু নিবেদন করতে পারি। তো সেইটা তোমরা বুঝে শুনে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দিও। ওরা কিন্তু কিচ্ছু বলেন না, ওরা একদম কিচ্ছুই বলেন না। তোমরা যা দেবে সেটাই সানন্দে গৃহীত হবে। তোমাদেরকে আমি আরেকটি ভিডিও তোমাদের জন্য দিয়েছি ইউটিউবে, সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিরজানন্দ আশ্রমের। তোমরা যদি ধরো তোমরা কামারপুকুরেও জায়গা পেলে না, তোমরা জয়রামবাটিতেও জায়গা পেলে না, তখন সপ্তাহখানেক আগে ফোন করে এই কোয়ালপাড়ার এই আশ্রমটিতে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তোমরা সেখান থেকে যাতায়াত করতে পারো জয়রামবাটি, কামারপুকুর, যেসব জায়গাগুলো দর্শনীয়, সমস্ত জায়গাগুলোয়। অনেকগুলো জায়গা আমাদের দেখা হলো না এই ভ্রমণকালে, এই তীর্থ ভ্রমণকালে, তবে সেটা আমরা জমিয়ে রাখলাম। ধরে নিলাম যে এই অল্প, এই যে এই ছোট্ট যে অসম্পূর্ণতা রইল, সেইটা আবার আমরা পরের বার গিয়ে দেখব। একটু বাকি থাকা বোধহয় ভালো, তাতে পরের বার যাওয়ার একটা তাগিদ থাকে। আর মায়ের কাছে তো অবারিত দ্বার, মন প্রাণ দিয়ে প্রার্থনা করো, তাহলে মা ঠিক তোমাদেরকেও ডাকবেন। তো কেমন লাগলো ভিডিও আমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর আমাদের স্ক্রিনে দেওয়া ডিটেলসগুলো ভালো করে লক্ষ্য করে নাও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। নমস্কার।